কি করে, কোনো একটা সিনিয়র বড় আর্টিস্টের কাছে যায়, গিয়ে বলে যে কে আছে। এবার সে কি করে, তার পরিচিত পরিচিত ইন দ্য সেন্স তার খুব ক্লোজ যারা, সে কাজ জানুক আর নাই জানুক, তার নামটা রেফার করে। আমাদের আরেকটা বিশেষ পর্ব হচ্ছে শিল্পী সম্বরণ দাস ও হিরণ মিত্রের পর আজকে আমাদের অতিথি শিল্পী রথীন কাঞ্জি তার কাজ দেখাবেন এবং আমরা তা নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, নবকুমার চক্রবর্তী ও শেখ অভিক। যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, ওখানেই আমরা উত্তর ওখানেই উত্তর পাবেন। আহ, রথীন কাঞ্জির পরিচয়, আহ, রথীন কাঞ্জির ভিটা বেশ দীর্ঘ। আমি সংক্ষেপে বলছি। জন্ম 1970 সালে। প্রথমে তিনি ইংরেজিতে অনার্স পড়েন। তারপর 2002-তে এমএফএ করেন কলা ভবন থেকে পেন্টিং এ। আহ, এরপর ইন্টারন্যাশনালি তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি 15টা একক প্রদর্শনী ও 70টা যৌথ প্রদর্শনীতে অংশ নেন। 1998 সালে জুনিয়র ফেলোশিপ পান, ধরেই নিচ্ছে এটা ভারত সরকারের। তারপরে 2001-এ কে কেজরিওয়াল ফেলোশিপ পান। 2003-4-এ তিনি ফুলব্রাইট ফেলোশিপ নিয়ে আমেরিকায় যান। 2004-এ আবার আমেরিকায় যান ভারমন্ট ফেলোশিপ নিয়ে। 2017-তে হাঙ্গেরির বুদাপেস্টের আর্ট ফ্যাক্টরি ওয়ার্কশপে তিনি গেস্ট আর্টিস্ট হয়ে যান। আহ, অংশ নিয়েছেন একাধিক আন্তর্জাতিক আর্ট ফেয়ার এবং আম, এবং ওয়ার্কশপে, আর্ট মানে যৌথ আর্ট প্রজেক্টে। তার কাজ রয়েছে ইউনিভার্সিটি অফ মিশিগান, কোজানি মিউজিয়াম, গ্রিসের কোজানি মিউজিয়াম সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সংগ্রহশালায়। আহ, আমি তাহলে রথীনকে বলবো তার পাওয়ার পয়েন্ট শুরু করতে। আমরা আগে কাজ দেখে নেব, তার কথা শুনবো, তারপর আমরা তা নিয়ে আলোচনা। রথীন। থ্যাংক ইউ সুনন্দ দাদা। তাহলে কাজটা শুরু করছি, প্রেজেন্টেশন। ওকে, তো এটা আমার স্টুডিও। এটা একটা লার্জ পেন্টিং আছে, এটা এখনো কমপ্লিট হয়নি যদি। তো এটা হাইট হলো 6 ফিট, 12 ফিট উইথ। এটা কিছু ছোট ছোট কাজ মিলে একটা কাজের মানে একটা ডিটেলস এটা বলতে পারেন। 1999-এ করা, আমি ডিটেলস গুলো সব দিয়ে দিয়েছি, ক্লিয়ার আছে। এই সিরিজের কাজগুলো জার্নি অফ লাইফ টাইটেলটা দেওয়া, এবং এটা মিক্সড মিডিয়া সবগুলো। এটা খুব বড় কাজ, এটাও 16 ফিট বাই 4.5 ফিট। তো এটা ক্যানভাসের ওপরে নেপালি পেপার ইউজ করে এটাকে পেস্ট করে তারপরে ডাস্ট, চারকোল অ্যান্ড অ্যাক্রিলিক দিয়ে এই কাজটাকে করা। 2000-এর কাজ, তা পরবর্তীকালে 2005 সালে এটা ইউএসএ তে এক্সিবিশন হয়। এটা 2001-এর কাজ। ওই পিরিয়ডে যে কাজগুলো আমি মিক্সড মিডিয়ায় করতাম, এগুলো কিছুটা হলো আমারই নিজের পেন্টিং এরই ইমেজটাকে আমি ফটোগ্রাফ করতাম। তারপরে সেটাকে কিছু সময় ইমেজ ট্রান্সফার করতাম, আর কিছু কিছু সময় সেই ফটোগ্রাফসটা আবার নেক্সট পেন্টিং আমি ইউজ করতাম। মানে আমার নিজের কাজটাকেই কাইন্ড অফ রিসাইক্লিং, রিসাইক্লিং অফ থট। মানে আমরা যেরকম রিসাইকেল করি যে কোনো জিনিসকে, সেইভাবে আমার একটা ছবির প্রিভিয়াস একটা ছবিকে আমি পরে একটা আমার কাজের মধ্যে আমি ইউজ করতাম। এরকম উপরের দিকে দেখা যাচ্ছে তিনটে ছোট ছোট ফটোগ্রাফস এখানে দেখা যাচ্ছে। ওটা নিচের যে প্যানেলটা আছে ওটাই ওপরে রিপিট করা হয়েছে, আর নিচের প্যানেলে আরো দুটো বড় কাজের ছোট ছোট
করে দুটো ফটোগ্রাফস ইউজ করেছি। তো এই ধরনের কাজগুলো আমি ওই পিরিয়ডে করতাম। এটাও কম্বাইন্ড মিডিয়া, অনেকগুলো ফটোগ্রাফস, মিরর, সিনথেটিক পাইপ, এগুলো অনেক কিছু দিয়ে এটা ইনস্টলেশন। 6 ফিট। এটা মানে সাইজ ভ্যারিয়েবল, যদিও এটা সরিয়ে করা যায়, কারণ অনেকগুলো ছোট ছোট কাজ দিয়ে এটা কাজটা করা। এটা খুব বড় একটা কাজ। এটা মানে 5 ফিট হাইট, 8 ফিট উইথ, এবং এখানে অনেকগুলো আমি জিনিসকে ইউজ করেছি, যেটার মধ্যে কম্বাইন্ড মিডিয়া, এটার মধ্যে মেটাল পাইপ আছে, আয়রন হুক আছে, সিনথেটিক শিট আছে, তার মধ্যে প্রিন্ট করেছিলাম সেই পিরিয়ডে। মানে যে সময়টা আমি করছিলাম 2002 সালে, কল সেন্টার জব ওয়াজ বুমিং। সেই সময় যে লেবার, মানে এটা স্ট্রিটের উপরে কাজটা, লেবার এক্সপ্লয়টেশনের উপরে কাজটা, যে লেবারদের কিভাবে এক্সপ্লয়েট করা হয়, এবং এন্ড অফ দ্য ডে তারা গিয়ে সেই মডার্ন ফ্যাসিলিটিস গুলো কিছুতেই পায় না, এবং আরবান সোসাইটির মানুষগুলো সেগুলোকে ইউজ করে, এবং এদের যেভাবেই হোক এমএনসি গুলো এক্সপ্লয়েট করে। এর উপরেই কাজটা। এটাও কিছু আমার পেন্টিং এরই ফটোগ্রাফস আমি রিসাইকেল করেছি, অন্যভাবে আবার ইউজ করেছি নিজেরই কাজে। নিজেরই কাজ, প্রিভিয়াস কাজগুলো সে ছোট হোক বড় হোক যেভাবেই হোক, কিছু কিছু সময় আমি ট্রান্সফার করেছি, কিছু কিছু সময় ডিরেক্ট ফটোগ্রাফস ইউজ করেছি। এইভাবেই এগুলোকে করা। এটার ডিটেলটা, এটা আমি যখন ইউএস চলে যাই ফুলব্রাইট নিয়ে, সেটা আমাদের ইনস্টিটিউট। এখানে আমার শো হয়, সোলো এক্সিবিশন, আরবান স্পেস। এটা একটা ভিডিও ইনস্টলেশন, 7 কন্টিনেন্টাল ওয়ারের উপরে কাজটা করা। 7খানা বক্স আছে। এই 7খানা বক্স অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে 7 কন্টিনেন্ট, এবং তাদের মধ্যে যে রকম স্পেস নিয়ে আমাদের প্রবলেম, মানে মডার্ন সোসাইটিতে আমরা তো মারামারি বা ফাইট যেটা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বা মহাদেশের মধ্যে, যাই হোক না কেন, সেটা সবটাই কিন্তু স্পেস নিয়ে। আর আমি আমার কাজের মধ্যে স্পেসটাকে আমি নানাভাবে ভেঙেছি, স্পেসটাকে নানাভাবে ইউটিলাইজ করেছে। এখানে যে বক্স গুলো দেখা যাচ্ছে, এটা রিপ্রেজেন্ট করে এক এক ধরনের, বলতে পারা যায় লেটার বক্স বা কিছু একটা, যেটা আমাদের বিল্ডিং এর একদম নিচে থাকছে। সেখানে আমরা হয়তো কিছু পাচ্ছি মেটেরিয়াল, ম্যাগাজিন হতে পারে, কোনো কিছু হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তারপরে হয়তো আমরা লিফটে ঢুকছি, সেটাও একটা স্পেস। তারপরে হয়তো আমরা রুমে আসছি, সেটাও একটা স্পেস। বিভিন্ন রুমে গিয়ে যখন আমরা উইন্ডো ওপেন করছি, সেটা একটা ভাস্ট স্পেস। সো এই যে স্পেসের যে নানা রকমের মানে ডিভিশন হোক বা যা রকমের হোক, সেই স্পেস নিয়ে আমরা নানা রকমের আমাদের প্রবলেমস হোক, সেটা নিয়ে আমাদের কনফ্লিক্ট হোক, যা হোক সেটা নিয়েই হয়, সেটার উপরেই করা। এবং এটার মধ্যে আরবান সোসাইটির যে যে ধরনের, ধরুন পলিউশন, পপুলেশন, সাউন্ড পলিউশন, এগুলো সব আছে, এবং ভিডিওটার মধ্যে এই জিনিসগুলো টেক্সটের মাধ্যমে কিছু দেওয়া, আর কিছুটা হলো সাউন্ডের মধ্যে। যেমন কোনো লোক হয়তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, বা প্লেন টেক অফ করছে বা ল্যান্ড করছে, বা হর্ন দিচ্ছে গাড়ির, এগুলো মানে শহরের, মানে আরবান সোসাইটির মধ্যে যে সব রকমের প্রবলেমস গুলো, যে সাউন্ড গুলো, পলিউশন গুলো আসছে, যেগুলো আমরা ডে টু ডে লাইফে মানে আমরা এফেক্টেড, সেগুলোকে নিয়েই কাজটাকে করে। এই টেক্সটটা এইভাবে রান করছে। আর এগুলো উডেন বক্স, তার ভেতরে কিছু জিনিস দেওয়া আছে। এই মিউজিয়ামে আমার দুখানা ছবি ওরা কেনে আমার এই এক্সিবিশন থেকে। এই দুটো কাজ ওরা কেনে, সেটাই মিউজিয়ামে আছে। বেশি না, এই ডিটেলস এটা। এটা 16 ফিটের ক্যানভাস এবং 2 ফিট চওড়া করে। এইখানে স্পেসটা, যে ইয়েলো যে স্পেসটাকে আমি ইউজ করেছি, মানে মানে খালি জায়গাটা যে রাখা আছে, যেটার জন্য সব সময় আমাদের শহরে অন্তত পক্ষে খুব রকমের ট্রাবল তৈরি হয়, যেটা নিয়েই আমাদের নানা রকমের ফাইট,
স্পেস স্কেয়ারসিটি, স্পেস নিয়ে যে প্রবলেম, সেটাকেই আমি ট্রাই করি আমার কাজের মধ্যে কম্পোজিশনের মাধ্যমে বা কিছু টেক্সট দিয়ে বা কিছু দিয়ে বোঝানো, ভ্যালু অফ দ্য স্পেস। এটা আমার প্যালো অল্টোতে 1600, 2005 সালে সেটা। ওই যে বাঁদিকের লম্বা যে ছবিটা যেটা বললাম, মানে 2000 সালে করা, 2005-এ এই শোটা এটা এক্সিবিট হয়, তারপরে ওরা কালেক্ট করে নেয়। এটা ওই ওই পিরিয়ডে ওখানে এক্সিবিট হয় এটা। তারপরে পরবর্তীকালে আর্ট বেসেল মায়ামিতেও এক্সিবিট হয় এবং ওখান থেকে ওটা বিক্রি হয়ে যায়, ওটা ব্যাংক অফ আমেরিকা কালেকশন হয়। এটা খুব বড় একটা কাজ। এটা 4 ফিট, 4.5 ফিট হাইট, আর এদিকে সাইডে হলো 8 ফিট। এটা নো হর্ন টেক্সটে লেখা আছে, এবং শহরে যে হসপিটালের সামনে বা অন্যান্য স্কুলের সামনে আমরা দেখি নো হর্ন একটা বোর্ড লাগানো, তাও মানুষ সেখানেও হর্ন দেয়। মানে তাদের মধ্যে সেই রেসপন্সিবিলিটি বোধটা নেই যে কেন ওখানে দিতে না করা হচ্ছে। রুগীরা আছে বা বাচ্চারা আছে, স্কুলে পড়াশোনা করছে, ওখানে একটা হর্নেরও সিম্বল আছে ওপর দিকে ডান দিকে। তো এইভাবেই যে, এবং তারপরে দেখা যাচ্ছে হসপিটালে যে রুগীগুলো আছে বা তাদের যে প্রবলেমস হচ্ছে বা কিছু, এটা ইনক্রিজিং, এই যে নাম্বারস গুলো এটা এইভাবেই দেওয়া 5 6 7 8 9 করে, কাইন্ড অফ ইনক্রিজিং। সাউন্ডও যেরকম ইনক্রিজ হচ্ছে, পলিউশনও হচ্ছে, আমাদের ডিজিজও হচ্ছে, সামথিং লাইক দ্যাট। এর উপরেই কাজটা করে। এটা এশিয়া কন্টেম্পোরারি আর্ট ফেয়ারে এক্সিবিট হয় 2007-এ। এটাও খুব বড় কাজ, 8x8 এর কাজ। এটা সেন্সেক্স এর উপরে, মানে সেন্সেক্স আপ এন্ড ডাউন, এবং আমাদের ইকোনমি, এটার উপরেই কাজটা করা, ইন্ডাস্ট্রি, এই এই নানা কিছু প্রতিপাদ্য। এটা রোমে একটা আর্ট ফেয়ারে, রোম আর্ট ফেয়ার, সেখানে একটা এক্সিবিট হয়। সাইজ গুলো সব লেখা আছে, ওই জন্য আমি আর সব সাইজ মেনশন করছি না, এটা মিডিয়াম সাইজ। বড়গুলো খালি বলছি, এটা খুবই বড় কাজ, 12 ফিটের কাজ, 12 বাই 6 ফিট, 5 ফিট হাইট। এটা পরবর্তীকালে ইন্ডিগো ব্লু আর্ট সিঙ্গাপুর এটা কালেক্ট করে। এটা আমার শো হয়েছিল সমুখাতে। এটা হিউম্যান ট্রাফিকিং এর উপরে। এখানে দেখা যাচ্ছে যে একটা মাঝখানের যে অংশটা, সেখানে একটা মানে একটা জাস্ট প্যাকেট, সেখানে একটা একটা লিপ আছে, সেখানে মেয়েদের কিভাবে, মানে কিভাবে হিউম্যান ট্রাফিকিং এর জন্য কিভাবে দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। মানে স্পেশালি এখানে আমি ইউজ করেছি ব্যাংকক থেকে। সে সময় একটা নিউজ আমার মানে চোখে পড়ে, সেটা হলো ব্যাংকক থেকে 4টে কন্টেনারে করে অনেক মহিলাদের নিয়ে যাওয়া হয় মানে কোনো দেশে, এবং সেখানে সেটা নিয়ে যেতে গিয়ে মাঝ রাস্তায় তারা মারা যায় সাফোকেশনের জন্য। এবং এটা একটা ভেরি ট্র্যাজিক একটা জিনিস, কিন্তু গ্লোবালি এটা চলছে, সবসময় চলছে। তাই ডান দিকে খুব আমি একটা অন্যভাবে লিখেছি যে প্যাকড অ্যান্ড সিলড ইন ব্যাংকক। সো কাইন্ড অফ ইউনো, এটা বলে দেওয়া যে এখানে, এখান থেকে এটা যাচ্ছে কাইন্ড অফ গুড কোয়ালিটি। বাট এটা খুব একটা বাজে জিনিস যেটা পৃথিবীতে চলছে, এবং এটাকে স্টপ করা মনে হয় প্রত্যেকটা যারা মানে সেন্সিটিভ মানুষ, তাদের এটা নিয়ে ভাবা উচিত বা কিছু। তো যাই হোক, আমি ট্রাই করেছি আমার মতো করে এটা ডেপিক্ট করতে। এই ব্লু যে কালারটা আমি ইউজ করেছি, কাইন্ড অফ ব্লু লাইট ইন দ্য নাইট টাইম। নিচে একটা ম্যাপ আছে, সবটা এখানে ডিটেলস বলা যাচ্ছে না, মানে দেওয়া যাচ্ছে না, এটা অনেকটা আছে। আর 4টে যেদিকে আমি লেফট হ্যান্ড সাইডে 4টে, ওটা হলো কন্টেনারের 4টে ফর্ম আমি ইউজ করেছি। এটা একটা ইনস্টলেশন, এটা আমার দিল্লিতে শো হয়েছিল, এটা থ্রেশহোল্ড গ্যালারিতে সোলো শো হয়েছিল, তখন এটা ছিল। এটা আমরা যেরকম আজকালকার দিনে সবসময় আমরা পেয়ে থাকি যে ইমেল পাই বা অনেক কিছু পাই, বা বিশেষ করে
আনওয়ান্টেড মেল যেগুলো আমরা ডিলিট করে দিই, আমাদের হয়তো প্রয়োজন নেই, আননেসেসারি অনেক মেল, জাঙ্ক মেল ঢুকে যায়, বা যেগুলো আমাদের দরকার হয় না সেগুলো, বাট অনেক অদরকারি জিনিস আছে সেগুলো আমরা ডিলিট করে দিই। তা জীবনেও সেরকম একটা অনেক কিছু আননেসেসারি জিনিস আছে, সেটাও আমাদের ডিলিট করতে হয়। তো সেটার উপরেই কাজটা করা। এবং ওয়ার অফ কোর্স আননেসেসারি, আমাদের মানে আহ, এর এগেনস্টে আমরা সবারই বলা উচিত যে ওয়ারটা কিভাবে আমাদের সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করে দেয়। ওয়ার আমাদের সঙ্গে সঙ্গে থেকে যায়, সভ্যতার সঙ্গে সবসময় কন্টিনিউ, এটা আমাদের সঙ্গে থেকে যায়। সবাই জানে, সেই জন্য আমি ডিটেলস আর বলছি না এই ওয়ার্ড নিয়ে, বা যাই হোক, এগুলো আমাদের কিছু কিছু জিনিস আছে যেটা জীবনে আমরা সবসময় পেয়ে থাকি, এবং সেই নিউজগুলো পাই, এবং যথেষ্ট বাজে এগুলো, এবং আমাদের ডিস্টার্ব করে, মেন্টালি ট্রাবল তৈরি করে। কিন্তু স্টিল আমরা এগুলোর মধ্যে দিয়েই থাকি, আমাদের মডার্ন লাইফস্টাইলটা এর মধ্যে দিয়ে আছে, আমরা এটা থেকে কিছুতেই বেরোতে পারি না। তাই আনওয়ান্টেড জিনিসগুলো ডিলিট করে দেয় ভালো, এবং আনওয়ান্টেড সিচুয়েশন হোয়াট এভার ইট ইজ, মানে এটা দিয়ে আমি এই কাজটাকে করছি। এটা কাস্ট ইউর ভোট, এটা টাইটেলটা, whether you need the industry to develop your city or not, at the same time সিটি হলেও ভালো, আবার পলিউশনটা যখন চলে আসবে তখন আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হবে, সেজন্য আমাদের উচিত দুটোই করা। ডেফিনেটলি আমাদের ইন্ডাস্ট্রি দরকার, এট দ্য সেম টাইম আমাদের এনভায়রনমেন্টের দিকেও নজর রাখতে হবে যাতে গ্লোবাল ওয়ার্মিংটা না হয়। কোথায় যাচ্ছে বলার কিছু নেই, তিনটে চিমনি থেকে স্মোক বেরোচ্ছে। উম, আমরা কোনটার দিকে যাব সেটাই দেখতে হবে। দুটোই হয়তো আমাদের দরকার, সেটার উপরে কাজটা হবে। এটাও ইনবক্স, যেটা আগের কাজটা বললাম সেরকমই কিছু ইনবক্স, এখানে কিছু সেল স্ক্রিন ট্রান্সফার করা হয়েছে, এবং এটা যুদ্ধের কিছু হরিফাইং সিচুয়েশন গুলোকে দেখানো হয়েছে, এবং এটা মানে কাইন্ড অফ অ্যাজ ইফ যেন গ্রেভিয়ার্ড একটা সেখানে। আর এগুলো সব ব্যাকলাইট ইউজ করেছি আমি, ক্যানভাস আছে, অন্য মেটেরিয়াল আছে, দিয়ে এগুলোকে সেলফ স্ট্যান্ডিং, এগুলো সব ক্যানভাস, এগুলো পরপর একটা বড় ইনস্টলেশন। এটা আওয়ার ওয়ার্ল্ড, এখানেও সেই যুদ্ধেরই জিনিসগুলো নানাভাবে দেখানো হয়েছে। আহ, মানে অনেক কিছু আছে, যেমন স্পেস ওয়ার অন হোল্ড, সেগুলো আমরা সবাই জানি, বাট এইভাবেই নানাভাবে এগুলো কম্পোজ করেছে। আমাদের গোটা ওয়ার্ডটাই হোল্ড করে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, ইস আওয়ার ওয়ার্ল্ড। ইস্ট, ইস্ট কিভাবে ডেভেলপ করছে, আগে আমরা ওয়েস্টের দিকে তাকাতাম, এখন ইস্ট প্যারালালি ডেভেলপ করছে, ইন্ডাস্ট্রি বা সেটা গ্রাফটা আসছে সেই হিসাবে কাজ করে। এটা রিবিল্ড, একবার যুদ্ধ হচ্ছে, তারপরে আবার ধ্বংসের উপরে আমরা আবার নতুন করে শহর তৈরি করছি, ভাঙা জিনিসটাকে আবার রিবিল্ড করা হচ্ছে, করে আবার সেকে হয়তো ধ্বংস করা হবে কিছুদিন পরে। এটা কাইন্ড অফ পলিটিক্স অ্যান্ড বিজনেস কাইন্ড অফ থিংস আমার মনে হয়। এটাও খুব বড় কাজ, 5-8, এটা দুবাই আর্ট ফেয়ারে ছিল। এটা আবার খুব ছোট কাজ, ব্যাটল ট্র্যাপ, রোমানিয়াতে শো হয়। লাস্ট হোপ অ্যাকুমুলেশনের উপরে। এটা আমার সোলো শো আইকন গ্যালারি নিউ ইয়র্কে, ওই এক্সিবিশনের একটা ভিউ। এটার ডিটেলস কাজটা, আনফোল্ড দ্য ট্রুথ, মানে টর্চার কি করে করা হয় মানুষকে, মানে ধরার পরে হয়তো সে মানুষটা দোষী নয় এমন হলো, সেই মানুষটিকে যখন ধরা হয়, ধরে যখন তাকে হয়তো নানাভাবে ইন্টারোগেশনের জন্য আনা হয়, তারপরে হয়তো এমন হয় নির্দোষ লোক সে শাস্তি পাচ্ছে, আবার যে দোষী লোক সে হয়তো
আরামসে আছে। তো এটাও নানাভাবে আমরা শহরে দেখি, ডে টু ডে লাইফ আমরা দেখি সবসময়, সেটার উপরেই কাজ করা। পলিটিক্যাল কনফ্লিক্ট, একদিকে বাউন্ডারি এক দেশের লোক রক্ষা করছে, আর একদিকের লোক সেই মিলিটারিকে অ্যাটাক করছে, আননেসেসারি একটা অ্যাটাক। মানে নেবারিং কান্ট্রি, সে যে কোনো দেশেই হতে পারে, আমি কোনো স্পেসিফিক কোনো দেশকে নিয়ে বলছি না, যে কোনো দেশেই হতে পারে, হয় বর্ডারে এগুলো হয়। এটাও একটা ভিউ। দূরের বড় কাজটা, সেটার আমি ডিটেলসটা দেখাচ্ছি। বড় কাজ, এটা যখন ইনস্টল করা হয় তখন এইভাবে খুলে খুলে সমস্ত পার্ট গুলো করা হয়, কারণ এর পেছনে ব্যাকলাইট ইউজ করা হয়। ওই লাইটটা এই ছেলেটি ইনস্টল করছে, সেটারই। এটা করে দেওয়ার পরে পেছন দিক থেকে লাইট আসছে, ক্যানভাস থেকেও লাইটটা আসছে, বাকিটা ওটাকে ব্যাকলাইট ইউজ হয়েছে, নিচেও তাই। এটা খুব বড় কাজ। ওটারই ডিটেলস। আর খুব এটা চওড়া, ওপরে 6.5 ফিট, 6 ফিট প্লাস, 7 ফিট সামথিং। মানে এটা ব্যাকে গেলে এটারই ডিটেলসটা এটা। এটার একটা ভিডিও, সামওয়ান ইজ ওয়াচিং ইউ, টাইটেল। ভিডিও চলছে টর্চার উপরে। ওটারই স্টিল ইমেজ, ওটারই কন্টিনিউয়েশন। 2 মিনিট 52 সেকেন্ড লিখতে ছিল। ওটারই ডিটেল ভিউটা। এক্সিবিশনের আরো ভিউ একটু একটু করে আমি দেখাচ্ছি। কৃষ্ণা রেড্ডি এসেছিলেন ওই সময়। এটা ডিজিটাল প্রিন্ট, দুটো ইমেজকে আমি এভাবে ইউজ করেছি, প্লাস ফটোশপে এটার মধ্যে কিছু কাজ করেছি, সবটাই ডিরেক্ট ফটোগ্রাফ না। এটা একটা বড় ইনস্টলেশন, এটা আমার গ্রিসে করেছিলাম, স্কপলেসে। তো এগুলো ছোট ছোট কিছু পেন্টিং ছিল পেপারের ওপরে, এবং ওপর দিকে যে অংশটা আছে বাঁ দিকে, ওগুলো কিছু টাইম পরে ওটা, মানে 7 দিন পরে, মানে পর পর করে ওটা খুলে খুলে পড়তো। সেরকম ভাবে একটা গ্লু করা হয়েছিল যাতে ওটা একটা টাইম পরে সবগুলো ওপর থেকে খুলে নিচে পড়ে যায়, ওপরের ব্ল্যাক অংশগুলো। এইভাবে এটা করেছিলাম কনফাইন্ড স্পেস। তো এবং যে একটা ড্রয়িং মতো আছে ওই টেপ দিয়ে, যেটা আছে ওটা একটা জাস্ট একটা স্পেস কে দেখানো হচ্ছে। এটা বার্সেলোনাতে করি। খুব বড় কাজ, 15 বাই 25 ফিট। টাইটেলটা ফ্লো। এটা জলের ভিতরে কি করে পলিউশন তৈরি হয়ে, মানে ওয়াটারকে কি করে ড্যামেজ করে, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা, সেটা কিভাবে আমাদের জলে মিশে যায়, এবং আমরা সেই জলই হয়তো যত পিউরিফাই হোক, সেই জলগুলোই আমরা হয়তো আবার খাই না। ডিটেলস। এটাকে আর একটা বলে, এটাও নানা রকমের ফটোগ্রাফস আমি ইউজ করি, সেটা দিয়ে একটা বড় ইনস্টলেশন। এই রোগটা আমার অ্যাকচুয়ালি ওখানে ছিল, এই রোগটা আমার নয়, একটি চাইনিজ আর্টিস্ট ওখানে এসেছিল, এবং ওর একটা কিছু কাজের অংশ ওটা ছিল, এবং সে সেটা রেখে গেছিল ওখানে, এবং মানে ও আর নিয়ে যাবে না। তো ডিরেক্টর আমাকে বলেছিল ইউ ক্যান ইউজ দিস। তো আমি তখন দেখলাম এটাকে আমার কাজের সঙ্গে কিভাবে ইউজ করা যায়। So, আমি এরকম করি, বিভিন্ন জায়গায় গিয়ে সব মেটেরিয়াল তো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ এয়ারপোর্টে অনেক সমস্যা হয়।
ছোট ছবি নিয়ে গেলেও সমস্যা হয়, সবসময় কোরিয়ার করা যায় না। তো পাঠাই, ফেডেক্সে পাঠাই, সেফ যায়, কিন্তু কাস্টমস নিয়ে এত সমস্যা আর্টিস্টদের পড়তে হয়। সে আমি দেশেও দেখি বিদেশেও দেখি, আর্টিস্টরা সব থেকে মানে কি বলবো, মানে সমস্ত প্রবলেম গুলো ওদের ঘাড়ে, আর ওরা প্রবলেম নিয়ে ভাবে, তারপর ওরা প্রবলেমে বেশি পড়ে। তো এরকম কিছু ফেস করেছে, সেই জন্য আমি প্র্যাকটিক্যাল ওয়েতে অনেক কিছু করি। তো ওখানে গিয়ে আমি রেডিমেড অবজেক্টস অনেক সময় যেগুলো আমি পাই সেগুলো ইউজ করি। এটা একটা সিম্পল ছিল, ইউজ করেছি। অনেক সময় অনেক বড় হেভি লোডের জিনিস আমি ওখানে ইউজ করেছি, পরবর্তী কাজগুলো দেখা যাচ্ছে সেগুলো লোকাল জিনিস। ঠিক আছে, এটা বার্সেলোনাতে একটা একটা প্রজেকশন, এটা ডাবল প্রজেকশন, এটা দেখা যাচ্ছে, কিন্তু এটা আমার আইডিয়া ছিল না আমি ডাবল প্রজেকশন করতে পারবো কিনা। একটা ফ্রেঞ্চ কাপল এসেছিল ওখানে, সেই সময় ওরা আবার ছিল, ওরা আবার আর একটা জায়গায় ট্যুরে গেছে। তো তার ফলে কি হলো, কিছু জিনিস ওরা ফেলে গেছে। তো ওখানে খুব ভালো একটা জিনিস আমি পাই, স্ক্রিন পাই। মানে সেই স্ক্রিনটা ওরা ইউজ করছিল অন্য ওদের পারপাসে। তো ডিরেক্টর বললো এই স্ক্রিন দুটো মাঝখানে ওয়ালে থাকুক, আপনি এটাকে বাদ দিয়ে অন্য ওয়াল গুলো ইউজ করুন। তো আমি বললাম ঠিক আছে, আমি এটাকে টাচ করবো না, ইফ আই ক্যান ইউজ ইট নর্মালি দেন ইজ ইট ওকে। তো বললো নো প্রবলেম। তো আমি মুভ না করে ওটাকে আমি কি করলাম, প্রজেক্টরটাকে এমন করে প্লেস করলাম, ফার্স্ট স্ক্রিনটা যেটা ছোট ইমেজ দেখা যাচ্ছে সেটা, আর ওটাকে থ্রু করে দিয়ে ওয়ালে গিয়ে পড়লো, কর্নারে গিয়ে পড়লো ইমেজটা ওখানে। তো এই করে এটা একটা একটা ইন্টারেস্টিং একটা কম্পোজিশন তৈরি হয়, এবং আমার কাজটারও খুব ভালো একটা, আমার অন্তত পক্ষে কম্পোজিশনে ভালো লাগে। এবং ডাবল স্ক্রিনটা ইউজ করার একটা মজা পেলাম। তো এটা কিন্তু আমি জানতামও না, এবং ওখানে ওটা পেলাম বলেই কাজটা হলো। এরকম ভাবে নানা কিছু হয়তো হয়ে যায়, সেটা সবসময় যে আমি ওগুলো ভেবে করি তা না, হয়তো সেই সিচুয়েশনটা আমাকে help করে। বার্সেলোনাতে স্ট্রিটের কিছু photographs এবং এগুলো ক্যানভাস, ছোট সাইজের। বাঁদিকে একটা ফয়েল ইউজ করেছি, ফয়েল মানে যেগুলো মেটাল, যেগুলো মেটাল পিসে হওয়া show। তোমার গলার আওয়াজ কিন্তু মাঝে মাঝে ভীষণ আস্তে হয়ে যাচ্ছে, তুমি একটু জোরে ও বলো। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, আর কিন্তু একটু মাঝে জোরে মাঝে বল। খুব মাঝে মাঝে খুব হ্যাঁ। টেকনিক্যাল টেকনিক্যাল কোনো প্রবলেম হয়তো হচ্ছে। ঠিক আছে, এই আমি একটু জোরেই না কথা বলবো। তো এই কাজটা আমার গ্রিসে শো হয়, সেটা এটা 1 ফিট বাই 3 ফিটের কাজ, বেশি বড় না, এটা ছোট কাজ। কিন্তু এটার মধ্যে অনেকগুলো আমার ফটোগ্রাফস যেগুলো ইউজ করেছিলাম, বাঁদিকেরটা আবার ক্যানভাসে, ক্যানভাস ওয়ার্ক, তার উপরে কিছু অংশটা আমি হয়তো ইউজ করেছিলাম। হ্যাঁ, এবার গেল, কিছু হয়তো হয়েছিল। এটা পেপার ওয়ার্ক, এটা খুব অ্যাক্রিলিকে করা, ছোট ছোট কাজ। এটা ফ্লোরেন্সে একটা আমার সোলো শো ছিল, সেখানে এই কাজগুলো হয়। এই মাঝের ভদ্রলোক, বাঁ দিকের ভদ্রলোক একজন আর্টিস্ট, স্টিফানো বলে, আর ফ্যাব্রিয়ানো বলে, দুই আর্টিস্ট ছিল। তো এবার ঘটনা ঘটলো, ওখানে কিছু জিনিস ছিল যেটা আমার গ্যালারিতে এমন একটা জায়গা নিয়ে নিয়েছিল, যেটা আমার জন্য অসুবিধাও ছিল, আবার একটা পরবর্তীকালে ওটাকে আমি ইউজ করি। তো ডিরেক্টর আমাকে বললো যে এটা যদি এই সাইডে থাকে কি অসুবিধা আছে? বললাম তাহলে আমি এটাকে ইউজ করতে, যদি করি তাহলে কি অসুবিধা আছে? তখন ওরা বললো যে তাহলে আর্টিস্টের সঙ্গে একটু পারমিশন নিতে হবে। ফাইন। তো তাকে জানানো হলো যে এটা আমি না, মানে কিছু না সরিয়ে টরিয়ে আমি যদি এর উপরে কিছু কাজ করি। তখন ওই বাঁদিকের ভদ্রলোক স্টিফানো বললো যে ইয়েস ফাইন, ও একজন আর্টিস্ট। আর মাঝের ভদ্রলোক হলো ফ্লোরেন্স একাডেমির ডিরেক্টর। তো যাই হোক, তো ওই তখন উনি আমাকে পারমিশন দেওয়ার পরে আমি একটা কাজ ওখানেই করি, সেই কাজটা আমি দেখাচ্ছি। এটা না, এটা অন্য ওয়ালে।
একটা বড় ইনস্টলেশন, তার পার্ট, কিছু জিনিস দেওয়াল থেকে বেরিয়ে আসছে, এইভাবে এটাকে ইনস্টল করেছিলাম। এই যে পার্টটা আছে ওই, এই যে নিচের যে বক্স গুলো আছে ওই স্টিফানোর ওইগুলো বক্স, আর ফ্যাব্রিয়ানোর এই যে ওয়ালের যে এগুলো, এগুলো উডেন ওয়াল, এগুলো সরানো খুব কঠিন ছিল, তো অনেক হেভি। তো এগুলোকে তখন আমি প্রজেক্ট করলাম এর উপরে, আমার প্রজেকশনের যে বিমটাকে আমি ফেললাম এইভাবে। তাতে কি হলো, একটা আমার যে কাজটা, যে টেক্সটটা আমি লিখে নিয়ে গেছিলাম, যেটার উপরে আমি কাজটা করছিলাম, তার সঙ্গে এই জিনিসগুলো পাওয়ার পরে এটার একটা আলাদা মাত্রা পায়। এবং স্টিফানো ফ্যাব্রিয়ানো খুব খুশি যে আরে ওর কাজগুলোকে কিভাবে আমি এবার ট্রান্সফার করলাম এইভাবে। তো এটা একটা অন্য রকমের ব্যাপার, হয়তো এই কাজটা, ওই জিনিসগুলো না পেলে এই কাজটা আমার হতো না। তো আমি কোনো ওইভাবে প্ল্যান করে কিছু করে বাইরে জেনারেলি নিয়ে যাই না। তো আমার কাজের সঙ্গে কিছু আবার ওখানে অ্যাড অ্যান্ড অল্টারনেশন হয়। এটা ফটো ফিগারে ছিল, প্যারিসে। ল্যাডারকে কিভাবে, শ্যাডোকে ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি এই বাঁ দিকের যে ছবিটা, এই ভদ্রলোক, এটা আপসাইড ডাউন করেছি, ভদ্রলোক হলো আমার শোতে, ওটা নিচের দিক করা আছে ইচ্ছে করে। তো ওরা লাইট লাগাচ্ছিল, তো ভেরি ওল্ড পার্সন। তো খুব ইন্টারেস্টিং, ও যখন লাগাচ্ছিল আমি ওকে কিছু হেল্প টেল্প করেছিলাম, তো ওটাই ওর একটা ছবি তুলেছিলাম। পরবর্তীকালে এই ল্যাডারটা নিয়ে এটা আবার গ্রিসে তুলেছিলাম, ওটা ফ্লরেন্স। দুটোকে আমি মার্চ করে, যে ল্যাডার থেকে তার শ্যাডোটা পড়ে একটা ইন্টারেস্টিং অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, যে শ্যাডো, সেটা প্লে করার জন্য আমি এটাকে এইভাবে কাজটাকে করেছি। এটা আমাদের ওখানকার কিছু ফ্রেন্ডস যারা সব এসেছিল ইটালিতে। এটা গ্রিসে। এটা বুদাপেস্ট আর্ট ফ্যাক্টরিতে ওরা আমাকে ইনভাইট করেছিল, ওখানে আমি এই কাজটা করেছিলাম। এটা খুব বড় কাজ, 4 ফিট হাইট। এটা ওরা কালেক্ট করে। বুদাপেস্ট ওই চেন ব্রিজ যেটা আছে, এবার ইন্টারেস্টিং, একদিকে বুদা একদিকে পেস্ট, দুটো শহর, সেটাকে ওরা অ্যাড করেছে, সেই হিসাবে আমি ওইটাকে নিয়ে একটা সিম্পল কম্পোজিশন করে করেছিলাম কাজটা ক্যানভাসের উপর। ফ্রম ওয়াচ টাওয়ার, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা উপর থেকে ওয়াচ টাওয়ার একটা ছিল, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওরা ওখানে বিভিন্ন লোকেরা ওখান থেকে আহ, ওই লোকজনকে দেখতো দেখতো, তারপরে গুলি টুলি মারতো, এরকম ব্যাপার একটা ছিল। ওই ওয়াচ টাওয়ারে যখন আমি ছবি তুলছিলাম, সিকিউরিটি এসে আমাকে নিষেধ করলো যে ডোন্ট টেক দ্য পিকচার। ততক্ষণে আমার নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এরকম ঘটনা অনেকবারই আমার সঙ্গে ঘটেছে, একটু ছবি টবি তুলে ফেলি। তো তারপরে এই কাজটা করি, ওপর থেকে দেখার যে একটা ভিউ, যে একটা রোড বা একটা কিছু, সেটার উপরেই কাজটা করা। এটা খুব বড় কাজ, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুনেতে একটা নতুন হয়েছে, তারা এটা কালেক্ট করেছেন। 6 ফিট হাইট আর 8 ফিট উইথ। জেমস সিনেমায় সীমা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করেছিল, মানে এটা হলো নিউ মিডিয়ার উপরে। তো ওরা আমাকে বলেছিল, সেখানে আমি এই জিনিসটা, ওদের সিনেমা হলের অনেক সিট টিট সব নষ্ট হয়ে গেছিল, সেটার উপরে ওই বিমটা, যেটার উপরে ওই ডান দিকে এই যে একটা সিগন্যাল ল্যাম্প দেখা যাচ্ছে, কিছু ওয়্যার, এটা ওটা, ডান দিকে পুল লেখা আছে, এগুলো বিভিন্ন সময় আমার কিছু ফটোগ্রাফ তোলা হয়েছে, সেগুলো থেকে আমি এটা প্রজেক্ট করে ওদের ওয়ালে ফেলে নিয়ে ওটার একটা অ্যাটমসফিয়ার এরকম তৈরি হয়। তো কারণ ওখানে জল দিয়ে আগুন নেভানোর ব্যাপার ছিল, আর এটা এক্সটিংগুইশ যে পাইপ থাকে, সেটার ওপর ওই পুল লেখা থাকে, মানে টেনে খোলার জন্য, ফায়ার এক্সটিংগুইশার যেটা। তো সেটাকে নিয়ে আমি কম্পোজ করে এটা করেছিলাম, যেহেতু ওটা আগুনে একদম নষ্ট। ব্ল্যাক আউট।
বোঝাই যাচ্ছে কেন ব্ল্যাক আউট দিয়েছি। ক্যানভাসের হাফ পোর্শন ব্ল্যাক, যেটা হেডলাইট গুলো গাড়ি মানে ব্ল্যাক আউট করো যখন হয় তখন উপরে হাফ বন্ধ হয়ে যায়। তো সেই হিসেবে এটা আমি করেছি কাজটা। আমার রুস আর্ট গ্যালারিতে একটা সোলো শো হয় বুলগেরিয়াতে, 19-এ, মানে জাস্ট কোভিড এর আগে। এটা খুব বড় বড় কাজ, 6 ফিটের কাজ, সব 6 ফিট 6.5 ফিটের কাজ। পাঠাতে খুব সমস্যা হয়েছিল, তাও ফেডেক্সে পাঠানো হলো। কিন্তু সেগুলো নানা দেশ ঘুরে যেতে, ডিরেক্ট তো এখান থেকে যায় না, সেই ফ্রান্সে গিয়ে আটকে যাচ্ছে, এখানে আটকাচ্ছে। তারপরে গ্যালারি ইনিশিয়েটিভ নিয়ে সেগুলোকে নিয়ে কাস্টমস ক্লিয়ারেন্স করে বের করলো। কারণ ওই সময় আমি আবার পোল্যান্ডে ছিলাম, তো এই এই বুলগেরিয়াতে আমি তখন যাইনি। আহ, ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। তো এইসব অনেক সমস্যা ভুগতে হয়েছিল, কিন্তু ফাইনালি এক্সিবিশনটা ভালোই সাকসেসফুল। ওরই ছবি আছে এটা। এটা 4x4-এর। তার ডিটেলটা একটা মোটা ক্যানভাস, মানে মানে ফ্রেমটা অনেক উপর থেকে একটা টপ ভিউ দেখালো এরকম। 6x4-এর বড় কাজ, এটা ওরা কালেক্ট করে। এটা আবার খুব ছোট কাজ, 6 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দুটো মিলে একটা কাজ, 6x12-এর কাজ, টাইম সিজ। এটা খুব বড় ইনস্টলেশন প্রজেক্ট করেছিলাম আমি যখন পোল্যান্ডে গেছিলাম, তখন কাজটা করেছিলাম। তো আমি যেখানে ছিলাম অ্যাকচুয়ালি সেখানে, ওখানে হলোকস্টের ব্যাপারগুলো ওখানে তো নানাভাবে মানে ঘটনা ঘটেছিল। আমি যেখানে ছিলাম তার উপরে যে মানে যখন কিচেনে গিয়ে রান্না করতাম তার মানে টুকটাক, আমি অত কুকিং করতে পারি না, টুকটাক যেটুকু করতাম। তো ওপরে ওখানে লফটে একটা জায়গা ছিল। তো আমার ডিরেক্টর বললো যে ওইখানে নাকি জিউসরা লুকিয়ে থাকে, এবং তাও হিটলারের বাহিনীরা ওখান থেকে ওদের টেনে হিচড়ে বের করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠায়। তো যেহেতু এগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমি নিজে সেই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করেছি এবং ওখানে আছি, তা একটা তো ফিলিংস হয়। আহ, তো সেগুলোর ওপরে এই কাজটা আমি তখন ওখানে করি। বাট এই উডেন লগস যেগুলো আছে সেগুলো ওখানেই আমি পাই, বড় বড় বিম যেগুলো ওদের, ওগুলো স্টোরেজ ছিল। আহ, সেইখান থেকে আমি ওগুলো নিই, নিয়ে প্রজেক্ট করি অন্য কাজে, বার্ন টেক্সটটাকে ইউজ করি, টাইটেল দিই বার্ন ব্যান ইন এফেক্ট, যে আর এগুলো না করলেই ভালো, না হলেই রাদার ভালো। তো ওখানে বসে এই কাজটা যখন করছিলাম তখন একটাই আমার ফিলিংস, মানে ওই পিরিয়ডটায় চলে যাওয়ার একটা ঘটনাটা আমি ফিল করতে পারি অনেক বেশি, কাজটাও করছি আছিও ওখানে। তো একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। এইখানে এই জিনিসগুলো না থাকলে হয়তো এই কাজটা আমি করতে পারতাম। এখানে বাঁ দিকের প্যানেল একটি মেয়ে দেখা যাচ্ছে, ও কিন্তু জিউস। ওর মানে গ্র্যান্ডমারা সব পালিয়ে গেছিল, তখন কোন রকমে বেঁচে পালিয়েছিল। তারপরে ওরা ওরা এখন ইসরায়েলে থাকে। তো ও ওই শোটাতে এসেছিল। খুব ইন্টারেস্টিং যে ও ওটাকে ভালো করে রিলেট করতে পেরেছিল যে ঘটনাটা আমি কিভাবে মানে বোঝাতে চাই বা কি। কারণ ওরা এই ঘটনার মধ্যে দিয়ে পাস করেছে। আর ডান মাঝের প্যানেলটা ওর এক্সিবিশনের সোলো শো, ওরও ছিল অন্য একটা গ্যালারিতে। তো ও কিছু জিউস খাবার টাবার ওগুলো বানায়, ট্র্যাডিশনাল ফুড, সেটাতে সবাই আমরা পার্টিসিপেট করি। তো তারপরে ওটা নিয়ে ওপেনিং ডেতে এটা ওরা করে। এই একটা ইন্টারেস্টিং, এই আমার কাজের সঙ্গে ওদের ওর শোটার একটা ইন্টারেস্টিং একটা। তারপরের এই কাজটা,
এটা অনেক বড় কাজ, এটা স্ক্যাটার্ড কিছু ইমেজেস ফটোগ্রাফস আমি ইউজ করেছি। আর এটা মেটাল ডোর, কিছু ওয়্যার আছে, মেটাল ওয়্যার, এগুলোকে দিয়ে কম্পোজ করে ওখানে কাজটা করেছি। এটা ওখান থেকে কিছু ছবি আমি তুলেছিলাম, পরবর্তীকালে আমি এটাকে ইউজ করি। একটা ট্র্যাডিশনাল ফায়ার প্লেস ছোট ছিল, এদিকে ফায়ার এক্সটিংগুইশার, যেটা আমি কলকাতা থেকে তুলেছিলাম, ওটা আমি পোল্যান্ডে তুলেছিলাম, দুটোকে আমি মার্চ করেছি। এটা আমি করি নানা রকম ভাবে, নানা দেশের নানা কিছু ছবির সঙ্গে এটা ওটা করে জাস্ট পোজ করি। ক্যানভাস পেন্ট, 1 ফিট 1 ফিট করে ইচ। জার্মানিতে একটা প্রজেক্ট ছিল আমার এক বন্ধুর, অনলাইন প্রজেক্ট, তখন কারণ তখন কোভিড চলছে। বাঁ দিকের অংশটা ফটোগ্রাফস, ডান দিকের অংশটা আমার পেন্টিং এর ফটোগ্রাফস। মানে এটা অরিজিনাল, ডান দিকেরটা অরিজিনাল ওয়াটার কালার পেন্টিং, আর বাঁ দিকেরটা হলো একটা মানে ছবি তোলা। দুটোকে মার্চ করে পরে ডিজিটালি ওটাকে আমি ট্রান্সফার করি, সেম কাজেরই, সেম ধরনের একই সময় কাজ। First World War, Second World War, whether there is a Third World War or not. So we are thinking about that. So probably yes, probably not. এটাও একটা পোর্শন পেন্টিং আছে, একটা পোর্শন ফটোগ্রাফ আছে। পেন্টিং এর ফটোগ্রাফ থেকে ইউজ করছি। এটা দুটোই দুটো ফটোগ্রাফ, দুটো, একটা পোল্যান্ডে তোলা, একটা কলকাতায় তোলা, দুটোকে মার্চ করে আমি একটা একই রকমের একটা ফ্রেমে বাঁধতে পেরেছি। এটা বাট ইন্টারেস্টিং, অন্যভাবে কেউ লাইট চাইছে, কেউ শ্যাডো চাইছে, সামথিং লাইক দ্যাট। একই রকম ভাবে কাজগুলো করা, ইন অ্যান্ড আউট, ইনসাইড আউটসাইড। এটা কোভিড এর সময় ফ্রান্স থেকে একজন কিউরেটর আমার সঙ্গে যোগাযোগ করে, যেটা আমাকে তখন কিছু গ্রাফ মানে ওদের হলো গ্রাফিক্স এর উপরে একটা শো হয়, সেটা আমাকে ইনভাইট করে। এবার আমরা তো গ্রাফিক্স জেনারেলি করি না, টুকটাক যা করি। আর সেই সময় স্টুডিও তো আমাদের গ্রাফিক্স এর কিছু নেই, তো সেই হিসাবে অসুবিধা। তো আমি বললাম আমি লিনোটা ঘরে করে দিতে পারি, আর কোভিড এর সময় কি করবো, ছোট লিনো আমি করেছি। এটা আমি রিবিল্ড স্ট্রাকচার গুলোকে নিয়ে কাজটা করেছিলাম। একটা নাম্বার 1, নাম্বার 2, মাঝের পোর্শনটা নেই, তারপরে থার্ড পোর্শনটা নেই, তারপর একটা আবার মানে একটা ক্রস রোড, এরকম ভাবে একটা ফর্ম নিয়ে কম্পোজ করে। ডান দিকেরটা ওরা কালেক্ট করে, আর তিনটে অবশ্য রিটার্ন আসে, সেটা আমার কাছে আছে। এটা ইন্টারেস্টিং একটা ওদের জন্য ওরা একটা করেছিল, যেটা যেহেতু মানে রেমব্রান্ট ওয়ান অফ দা পায়োনিয়ার অফ দ্য গ্রাফিক, বা ওয়ান অফ দা কেন বলাই যায়, মানে এচিং এর, তো সেই হিসাবে ওনার কাজটা অরিজিনাল কাজ আমাদের এই শো ছিল। সেই জন্য ওই শোতে ওরা একটা খুব মানে মোটা একটা বই বানায়, খুব ক্যাটালগ, মানে হেভি একটা আহ, বই বানায়, সেখানে সমস্ত ওনারও কাজ আমাদেরও কাজ সবকিছু মিলে সারা পৃথিবীর মনে হয় 140টা দেশ থেকে ইনভাইট করেছিল ওরা, করে নিয়ে বই বানিয়েছিল। কোভিড এর জন্য আর আমার যাওয়া হয়নি। এটা আমি পোল্যান্ডে এটা টেক করি।
শুট করি এটা। পরবর্তীকালে এটা কাজে লাগে। তখন তো জানতাম না কোভিড এর ব্যাপারটা, কিন্তু এত এমটি একটা মানে এটা মানে আমি ছবিটা তুলেছিলাম, লোকজন নেই এরকম। ডান দিকের অংশটা একটা রেস্টুরেন্টের ছবি এবং সেখানেও লোকজন নেই। মানে পরবর্তীকালে এটা কাজে লেগে যায়। আমি তুলেছিলাম 2019-এ, আহ, আর এটা 21-এ আমি কাজটা পরবর্তীকালে করি। এইভাবেই আসে। মেক দ্য ডিফারেন্স, এটাও একটা, এটা অবশ্য মানে মিক্সড মিডিয়ার কাজ। তো আমরা যখন এখন তো সবসময় ইমিগ্রেশনের সময় এখানে ওই চোখের মানে আইবলটাকে নিয়ে টেস্ট করে ওরা। মানে আগে যেমন ফিঙ্গারপ্রিন্ট হতো, এখন তো ফিঙ্গারপ্রিন্ট প্লাস এগুলো সবই চলছে। তো মানে কোনটা মানে মেক দ্য ডিফারেন্স, তো কোনটা আমরা হয়তো কোন চোখ কি বা কার কিছু আমরা ধরতে পারবো না, কিন্তু ওরা পারবে মানে টেকনিক্যালি ওরা হয়তো সবকিছুই পারে। তো সেটাও একটা আমাদের আরবান সোসাইটির নানা কিছু যে চেঞ্জ আসছে, সেটার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এবং আর্টিস্টরাও সেভাবে নানাভাবে নিজেদের হয়তো অ্যাডাপ্ট করছে, এটা ওটা সেটা মেক দ্য ডিফারেন্স। তো এটার মধ্যে কোনটা কি বলার ব্যাপার। এটা অ্যাক্রিলিক পেপারের কাজ, ছোট কাজ, বোঝাই যাচ্ছে। আর আমি টেক্সটকে ইউজ করি আমার কাজের সঙ্গে, সেটাই মোরলেস সেটাই আমার টাইটেল হয় কাজে। টেক্সটটাকে দিয়ে আমি কম্পোজ করি। মডার কনফ্লিক্ট, রিয়েলিটি, পলিউশনের উপরে, পলিউশন ওয়ার্ল্ড, পলিউশনের উপরে কাজটা করা, জাস্ট ইন দ্য স্মল। ভেরি রিসেন্টলি আমার 2023-এ আমার একটা শো হয় এথেন্সে। একটা পার্ট আমি অবশ্য গ্রিসে বাঁ দিকের পার্টটা তুলি, আর ডান দিকেরটা আমি পোল্যান্ডে তুলি ফটোগ্রাফসটা। তারপরে এটাকে আমি ফটোশপে কাজ করি। এর মধ্যে অনেকগুলো কাজ আছে, এগুলো ডিটেলস বলা মুশকিল, কি কি কাজ আছে না আছে। তারপরে এটা আবার ভিডিও হয়। বাট ওখানে আমি মানে প্রিন্টটা দেখিয়েছিলাম, এটার ভিউটা। এনিওয়ে, থ্যাংক ইউ। তাহলে অনেক ধন্যবাদ রথিনকে। আমরা এবার একটু তাহলে আহ আমরা যে দেখলাম, যা বুঝলাম তাই নিয়ে একটু আলোচনা করা যায়। বলো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে রথিনের কাজ নিয়ে। আমারও কিছু আছে, সেটা আমি পরে করছি, তোমরা বলো। আচ্ছা, আমার রথিন, বোধহয় আমরা একই বয়সী, যে 70 হ্যাঁ, তোমার বর্ণ। হ্যাঁ, তো একটা তোমার ছবি আমি আগেও দেখেছি বিভিন্ন গ্যালারিতে, এবং এখন যেটা অনেকটা একসাথে দেখলাম, তাতে করে প্রথম দিকে বিশেষত মানে একেবারে আমার মনে হয় যে ওই 19-এর পর কিছু কাজ ছাড়া আর কি, বেশিরভাগ পেছনের কাজগুলো, তার মধ্যে ব্ল্যাকটা একটা ভীষণভাবে ডমিনেট করছে তোমার মানে আহ, কাজের মধ্যে সেটা। এবং আমি যেটা অ্যাবস্ট্রাকশনের যে কতগুলো নানান রকম দিক থাকে না, তার মধ্যে একটা একটা আমার মনে হয় যে ওইরকম একটা এই আহ, মানে হেভি গ্রাফিক্স হেভি গ্রাফিক্স একটা ব্যাপার থাকে, মানে মানে যেটাকে কোথাও এই যে তুমি
মানে এই পরবর্তী জায়গায় যেটা ডার্ক রিয়েলিটি বলেছো আর কি, আমি জানি না, মানে সেটার সাথে পরের দিকে রিলেট করছিলাম। তো এই ব্ল্যাকের প্রবণতাটা অনেকটা বেশি, মানে সেটা আহ, ছবিটাও ছবির প্রতি একটা অ্যাট্রাকশন, সেটা তো একটা অ্যাভারেজ ব্যাপার, কিন্তু এই ডার্ক ব্যাপারটাকে তুমি খুব বড় করে ইউজ করেছো সব জায়গাতে। মানে সেই সেই প্রবণতাটা, সেটা সেটা কেন, মানে এটা একটা তোমার প্যাটার্ন, সেই জায়গাটা আমি একটু জানতে চাই, ক্লিয়ার হতে চাই। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং ব্ল্যাক কালারটা আমি খুব ভালোবাসি, এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ড জিনিস হলো ব্ল্যাকটা এক ধরনের জিনিস কি, মানে আমার যেটা মনে হয়, আমাদের যত ইগনোরেন্স, মানে আমাদের যত কিছু না জানা বা যা কিছু, সবগুলো ডার্কের মধ্যে থাকে, বা আমরা অনেক কিছু চেপে রাখি, বা অনেক কিছু মানে কি বলবো, আমরা ডিসক্লোজ করতে চাই না অনেক কিছু, সেটাই আমাদের ডার্ক রিয়ালিটি মানে আছে। কিন্তু সেটা একটা জায়গায় আমরা আটকে রেখেছি, বা বলতে চাই না বা জানাতে চাই না রাদার। কিন্তু সেটা এক্সিস্ট করে আমাদের সঙ্গে, সবসময় এক্সিস্ট করে, প্যারালালি থাকে। হ্যাঁ, তো সেইটা হিসাবেই ওটা ডমিনেট করে। এটা আমার মনে হয় আরবান সোসাইটিতে আমাদের অনেক কিছু আছে যেগুলো হয়তো না জানা সত্যি কথা, মানে যেরকম হয়, মানে অনেক কিছু আমরা প্রত্যেক মানুষেরই থাকতে পারে, প্রত্যেকটা সোসাইটির থাকতে পারে, প্রত্যেকটা জায়গা দেশের থাকতে পারে, যেটা হলো একদম সিক্রেট জায়গা। সেইটাকে কিভাবে আমি মানে বলা যায়, সেটা আমি ট্রাই করি আমার কাজের মধ্যে দিয়ে ওই ডার্ক ফেসটাকে, মানে ডার্ক জায়গাটাকে, মানে অন্যভাবে কম্পোজিশনের মাধ্যমে বা আমার কাজের মধ্যে সেটাকে ওইভাবে, ওই ডার্ক রিয়েলিটি যে জায়গাটা, ওটা ওইভাবেই আমি করি। আচ্ছা, এটার সাথে একটা ছোট্ট প্রশ্ন করে আমি ছাড়বো, সেটা হচ্ছে যে তোমার এই যে এই যে পার্টিকুলার একটা গ্রাফিক্যালি ব্যাপারটাকে আসা, মানে ছবির ক্ষেত্রে আমি বলছি, তো এক একজন এক এক রকম ছবি আঁকবে, সেটা তো অবশ্যই, কিন্তু তোমার এই এই শিফটিংটা কি প্রথম থেকেই ছিল, নাকি একটা হ্যাঁ, জায়গা থেকে তারপরে তুমি এটা টার্নটা এলো, মানে ওই ওই পার্টিকুলার জায়গাটা? আমার মনে হয় তুমি প্রথম দিকে বোধহয় একেবারেই এরকম কাজ করতে না। আমি এটা মানে বলতে পারো যে এটা 1998 অনওয়ার্ডস এরকম হুম। সময় থেকে এটা এসছে। তার একদম হুম। আগে আমি একটু ল্যান্ডস্কেপ ধর্মী, অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ ধর্মী কারেক্ট। কাজ করতাম, সেখানে ওই হ্যাঁ। ধরনের স্ট্রেট লাইন বা ওই ধরনের কিছু জিওমেট্রিক যে প্যাটার্ন গুলো, যেগুলো আমি ওখানে মানে আমার ছবিতে একদম ডিরেক্ট ওরকম জিওমেট্রিক কিছু নেই, মানে থাকে না, মানে মিলেমিশে থাকে, সবার সঙ্গে থাকে, যেমন ওখানে অনেক রকমের অবজেক্ট থাকে, অনেক রকমের জিনিস থাকে, তার সঙ্গে ওটা থাকে, কিন্তু ওটা ডমিনেট করে অন্যভাবে। কিন্তু পিওর ফ্ল্যাট কোনো ওভাবেও নয়, সবকিছুই আছে কিন্তু তার মধ্যে ওই স্পেসটাকে আমি রাখতে চাই। তো সেটা নিয়ে আমি যখন স্পেস নিয়ে, মানে আরবান মেরিটস এন্ড ডিমেরিটস এর উপর যখন আমি কাজ করতে ভাবনা চিন্তা করি, রিসাইক্লিং বা অন্য কিছুর উপর যখন ভাবতে শুরু করি, যে হ্যাঁ আমরা তো সবাই শহরে থাকি, তা আমরা একটা স্পেস তো আমাদের কাছে একটা বিরাট প্রবলেম, ইটস এ রিয়েল প্রবলেম। তো আমরা সবাই ফেস করি, ইভেন আর্টিস্টদের জন্য তো বিরাট প্রবলেম। মানে আমাদের বাড়ি লাগে, আমাদের স্টুডিও লাগে, এটা একটা মানে মানে প্রফেশন এমন যেখানে, এবং গ্যালারি স্পেসও লাগে। কাজ করে হুম। আমি তো দেখাতে হবে, আই হ্যাঁ। নিড এ স্পেস টু এক্সিবিট। কোথায় এক্সিবিটটা করবো? তা আমার গ্যালারি চাই, উই নিড এ স্পেস। তো এই যে স্পেসটাকে নিয়ে এত প্রবলেম, যেটা আর্টিস্টের প্রবলেম, আমার তো প্রবলেম আছেই, সবার প্রবলেম আছে। তো সেটাকে আমার স্বাভাবিক। হয়তো অটোমেটিক্যালি আনকনসিয়াস ভাবেই চলে এসছে, বা কনসিয়াসলি আমি ওভাবে করিনি, কিন্তু ওটা চলে এসছে। এবং স্পেস নিয়ে আমি কিন্তু খুব ভাবে আহ, আমার কাজের মধ্যে দেখাই। এবং আমি আজকে যত ওয়ার আছে, যা কিছু আছে, আমাদের দেশ একটা স্পেস, অন্য আর একটা দেশ একটা স্পেস, কিন্তু একটা দেশ আর একটা দেশের উপরে কেন যুদ্ধ করে? তার একটাই কারণ হলো ওই জমিটা আমার চাই, ওই জায়গাটা আমার চাই। আমরা না আর্টিস্টের একটা স্টুডিও চাই, ভালো কথা, এটা ছোট ব্যাপার, তাই হুম। তো? বা একটা মানুষের একদম। দুটো বাড়ি দরকার বা তিনটে বাড়ি দরকার, ঠিক আছে, এটাও একটা স্পেস। কিন্তু একটা দেশ আর একটা দেশকে যখন অ্যাটাক করছে, তাহলে কি চাই? তার স্পেসই চাই। স্পেস ইজ এ মেজর মানে ইস্যু এখন কন্টেম্পোরারি জায়গায়, মানে মানে আমরা এটা দেখি, রোজ দেখি, এই ফাইট গুলো রোজ দেখি। আর এই ভাবনা চিন্তা সবকিছু কিন্তু ভেতর, আমরা তো সোসাইটির বাইরে নই, সোসাইটির যা কিছু ঘটনা ঘটবে সে তো আমার মনে আসবেই, কারণ নিউজ পেপারটা তো সকালে পড়ি, নিউজটা তো দেখি, তাহলে সেটার এফেক্ট তো হতে বাধ্য। সেই করে স্পেসটা আমার কাজের মধ্যে চলে এসছে আস্তে আস্তে এইভাবে, মানে
এটা প্রথম থেকে ওইভাবে তো আসে না, কারণ একটা আর্টিস্ট আস্তে আস্তে ডেভেলপ করে, কাজে চিন্তা ভাবনা গুলো আসে। তা আমি যে ধরনের কাজ 90-তে করছিলাম, তারপরে 92, 93, 94, আস্তে আস্তে করতে করতে যখন দেখছি কাজগুলো এরকম, বুঝতে পারছি নিজের মধ্যে কাজ করছি, কম্পোজ করছি, এটা করছি সেটা করছি, তখন ঠিক আছে, পলিউশন আসছে, পপুলেশন আসছে, স্পেস আসছে, আরবান মেরিটস ডিমেরিটস সব ঢুকছে, ভালো খারাপ দুটোই আসছে। এই নয় যে সবটাই খারাপ, আরবান সোসাইটি সব তো খারাপ হতে পারে না। আমাদের সবকিছুই চাই, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিও চাই, এট দ্য সেম টাইম আমাদের মানে গ্রিন এনভায়রনমেন্টও চাই। আমি আমার নদী সুন্দর থাকবে, নদীতে আমরা রাফটিংও করবো, এট দ্য সেম টাইম আমি নদীটাকে তো পলিউট করবো না। সেই বোধটা তো থাকা উচিত। আমি একটা কিছু খেয়ে একটা কাগজটা নদীতে ফেলে দিলাম, বা জলে ফেলে দিলাম, বা কিছু আমরা রাস্তায় ফেলে দিলাম, এটা গিয়ে কলকাতার রাস্তায় দেখা গেল বর্ষাকালে এই একটা বৃষ্টি, এই তো কদিন আগে একটা বৃষ্টি হলো, ব্যাস। বৃষ্টির জন্য লোকে বলছিল কেন আসছে না আসছে না, এলো যখন একবারে, মানে দুদিন আবার কলকাতার লোক ভাবলো কেন এসেছিল বৃষ্টিটা, মানে যারা সাফার করেছে। তাহলে আরবান সোসাইটিতে আমার আমার প্লাস্টিকের প্যাকেটে আমি খাবারটা চাই, ভালো কথা, ওটা আমার চাই, ওটা আমার দরকার, ওটা আমি মানে মার্কেট থেকে কিনছি। খেয়ে এবার যখন ওটা ফেলছি, ওটা তো রিসাইক্লিং হচ্ছে না, কারণ ওই ধরনের প্লাস্টিক গুলো রিসাইকেল করা ভীষণ কঠিন বা এক্সপেন্সিভ, বা ওটার আরো অন্য টেকনোলজি আছে, বা ম্যাক্সিমাম ওটাকে কালেক্ট করতে হবে, নিয়ে যাবে, ওটা করবে, সেটা তো করে না। গার্বেজ ঠিক জায়গায় ফেলছে না, ড্রেনে ফেলছে, ড্রেনের মুখ আটকে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ফ্লাডেড হয়ে যাচ্ছে। তখন আমরা যখন যাচ্ছি, তারপরে দেখা যাচ্ছে ওই জলে আমাদের যদি কাটা থাকে কোনো অংশ, আমি এরকমও শুনেছি এক আমাদের পরিচিত বন্ধু বান্ধব এরকম, তার পায়ে কাটা ছিল, গ্যাঙ্গিং হয়ে তার পরবর্তীকালে পা কাটতে হয়েছে। আই নো দ্যাট। তার পায়ে প্রথমে মানে আঙুলে হয়েছিল, সে অত খেয়াল করেনি, পরে সে লোকাল ডাক্তারের কাছে যায়, লোকাল যে দোকানে থাকে না এরকম, আর সে বলেছে ঠিক আছে এই ওষুধ লাগা। তারপরে ওটা আস্তে আস্তে উপর অব্দি এসছে। তারপর ডাক্তারের কাছে যখন গেল, আলটিমেটলি ওর থাই থেকে কাটা গেছে। কিচ্ছু না, এই বর্ষার একটা জলে হয়েছে, মানে সিম্পল একটা জিনিস থেকে হয়েছে, আর সেও অত কেয়ার করেনি। তাই আরবান সোসাইটির ভালোটা যেমন আছে, খারাপটাও যথেষ্ট আছে, কিন্তু ওকে দেখতে হবে। হ্যাঁ, আমি যদি নেগেটিভিটি সবসময় খুঁজে খুঁজে বার করি, সেটাও হবে না। অ্যাট দ্য সেম টাইম ওটাকে আমি ইগনোরও করতে পারি না। আমার হয়নি তো আরেকজনের হবে, আমার না হতে পারে, আমি কেয়ারফুল থাকলাম ভালো কথা, কিন্তু আরেকটা লোকের হবে। আমি কেন হতে দেবো আমার ফেলো মানে সিটিজেনকে কেন হতে দেবো? আমার তো প্রত্যেক মানুষ যদি আমরা এই দায়িত্বটা নিই যে আচ্ছা ঠিক আছে, আমি যেমন ভালো থাকবো অন্যও ভালো থাকবে, লিভ এন্ড লেট দ্য পিপল লিভ। তো এই কনসেপ্টে আমি মোটামুটি একটা কাজ গুলো করি। তারপরে তো ভালো লাগা ভালোবাসা আছেই, কোনটার সঙ্গে আমি কোন কালার ভালোবাসি। বললাম তো, ব্ল্যাক আমি ভালোই বাসি, এই তো আমি শার্টটা পরে আছি ব্ল্যাক, এটা তো পেন্ট করি না, মানে আই লাইক দ্যাট কালার। কিন্তু ওই কালারটার মধ্যে আবার এই ঘটনাগুলো ঘটে আছে, তাই না? এই ম্যাটার গুলো ঠিক। এইভাবেই আছে, প্রত্যেক শিল্পীরই তাই। আমি যখন ওই পিরিয়ডে কাজগুলো করতাম, তখন হয়তো ওই ভাবনাটা আসেনি, আস্তে 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 ওটা এসছে, এসে এসে এখন যে স্টেজটা এসছে, এটাতে আমি কমফোর্টেবল, আমি মজা পাই। আর কাজ করতে গেলে আর্টিস্টদের আর যাই হোক, আমাদের যা অবস্থা, মানে আমি বলছি, মানে যারা অ্যাবস্ট্রাক্ট লাইন অফ কাজ করে, তাদের না আছে গ্যালারি সাপোর্ট, না আছে অন্য কিছু। হ্যাঁ, এবার তারা কি করবে? অ্যাটলিস্ট তো কাজটা করে তো আনন্দ পায়, স্ট্রেট কথা। কাজটা করে সে স্টুডিওতে হোক বা বাড়িতে হোক, কাজটা করে একটু আনন্দ পায়। কিন্তু অনেক প্রবলেম আছে আমাদের, সেটা নিয়ে ডিসকাস করতে গেলে একটা বিগ থিং। মানে আমার পেছনে, আমি যে কাজটা করব, আমার পেছনে একদম তো সাপোর্ট চাই। এবার আমি না একটু ঘুরে টুরে বেড়াই, ঠিক আছে, টুকটাক করে করেছি কিছু দূর, কিন্তু অনেকে তো সেটা করতে পারছে না। তাহলে কি সে আমার থেকে কমা আর্টিস্ট? নো, ইটস নট লাইক দ্যাট। আমি বিলিভই করি না, আমরা প্রত্যেকেই মোটামুটি মোরাললেস সবাই কাজ করি, ঠিকঠাকই কাজ করি, সবাই তার ভাবনা চিন্তার উপরই কাজটা করে। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে তো মানে কি বলবো, একটা তো সাপোর্ট চাই। আমাদের না ভালো স্পেস আছে, না ভালো মানে গ্যালারি সাপোর্ট আছে। আর গ্যালারি সাপোর্ট কিছুটাও বা হলো, তারপর দেখা গেল মার্কেট থেকে বিক্রি হলো। এবার তুমি এন্ড অফ দ্য ডে 10টা কাজ করলে বা 20টা কাজ করলে, তোমাকে তো আরেকটা ফ্ল্যাট কিনতে হবে কাজগুলো রাখার জন্য। হুম, ঠিক। সেই তো স্পেস, স্পেস নেই তো প্রবলেম। যাই হোক, এই হলো ম্যাটার। আচ্ছা, এনিওয়ে, আর কারো কোনো প্রশ্ন? আহ, আমার
আমার আছে, সেইটা আমি পরে বলছি। শুভেন্দু দা, তুমি আগে বলে নাও, কারণ আমি ছবি, সরাসরি ছবি নয়, আমি অন্য দিকে কথা বলবো, আচ্ছা তাহলে ছবি পাখাটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার যে দু একটা আহ, কথা মনে হয়েছে তোমার কাজ, আগে যেদিন একদিন দেখছিলাম তুমি আর আমি, তারপরে আজকেও দেখলাম। আহ প্রথমত হচ্ছে, আমার যে একটা কৌতূহল, তোমার অনেক কাজের মধ্যে আমি আহ কিছু পশ্চিমের কিছু অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টের, যদিও তুমি করছো, তোমার প্রসেস মেটেরিয়াল কমপ্লিটলি অন্য, মিডিয়া ইউজ করছো, টেক্সট ইউজ করছো, কিন্তু তোমার যে কম্পোজিশন, স্পেসকে নিয়ে যে এক্সপেরিমেন্ট, তার মধ্যে মাঝে মাঝে আমি রথকো দেখতে হ্যাঁ, পাচ্ছি, রক মাঝে আমার মাঝে খুব ফেভারিট আর্টিস্ট। বার্নেট নিউম্যানের যে বার্নার্ড নিউম্যান। শিপ দেখতে, ওগুলো মোটামুটি বোধহয় তোমার জানা থেকেই আসছে, খুব জানা থেকে। কনসাস না হলেও কনসাসনেস এর মধ্যেই আছে আর কি। হ্যাঁ, আমি সুনন্দা এই জায়গাটায় বলি, এই আর্টিস্ট গুলো যারা, বার্নার্ড নিউম্যান বলুন বা রথকো বলুন, এরা আমার এত ফেভারিট আর্টিস্ট। আমি একটা সময় ভাবি, আচ্ছা, যাদের নিয়ে আমরা পড়াশোনা করেছি, যাদের নিয়ে আমরা ভাবছি, যাদের নিয়ে কাজ দেখছি, দেখছি তো, তো সেইটা আমার ভালো লাগে বলে কিন্তু আমি সেই কাজগুলো দেখছি, এবং সেই ভালো লাগার কোনো একটা জায়গা আমি কনসাসলি ইউজ করছি। এই কারণে আমি হ্যাঁ এটা বলি, এই যে স্পেসটার মধ্যে আমি যখন একটা কাজে দেখবেন একদম ইয়েলো ফ্ল্যাট কালার লাগিয়েছি, কোনো জায়গায় এরকম স্ট্রাইট লাইন দিয়েছি, ঠিক আছে, উনি করেছেন ওনার মতো করে, আমি আমার মতো করে কম্পোজ করে ওটাকে আমি ইউজ করেছি অন্যভাবে, একদম ডিরেক্টলি ওরকম নয়, কিন্তু ইটস দেয়ার। যেমন ড্রিপ করলেই পুলক হবে তা না, ড্রিপ ড্রিপের মতো কাজ করছে, ঠিক আছে। আমি ওই জায়গাটা আমি খুব কনসাসলি, এবং আমি জানি জেনেই ওই জায়গাটা রাখতে চাই, এবং আমি মিনিমালিস্টিক যত, মানে যেমন ডোনাল্ড জার্ডের কাজ, যদিও উনি পেন্টিং থেকে পরবর্তীকালে স্কাল্পচার করেছেন, ঠিক আছে, কিন্তু মাই ফেভারিট আর্টিস্ট রিচার্ড স্যার আমার ফেভারিট, যদিও স্কাল্পচার, ঠিক আছে। ওই যে সিম্পলিসিটি, ওই যে স্ট্রং একটা জায়গা, আই লাভ ইট। মানে এটা, আচ্ছা, মানে অসাধারণ ব্যাপার। আবার একটা সেম আরো টাইম আমার খুব প্রিয় আর্টিস্ট। তো এগুলো চলে আসে, এগুলো কনসাসলি আসে, বা কোনো কোনো সময় যখন কাজ করছে হ্যাঁ, আনকনসাসলি হয়তো হয়তো চলে আসে। আনকনসাসলি কিন্তু আমি রাখতে আনকনসাসলি আর কি। রাখতে চাই, রাখতে চাই, আচ্ছা। আমার ভালো লাগে রিলেশন গুলো রাখতে চাই, আমি ব্রেক করতেই চাই না। মানে আমি তো আ- টেক্সটও ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, আরো দুটো আমি প্রশ্ন যেটা মধ্যে, একটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, তুমি যেভাবে অ্যাবস্ট্রাকশনকে হ্যান্ডেল করছো, নানাভাবে প্রজেকশন, টেক্সট, স্পেস ডিভিশন, তার মধ্যে এই যে মানে যেটা ইন্টারেস্টিং তোমার কাজে, যদিও আমি নবর মতো বা আর মানে বিশ্বজিৎ তো ডেফিনেটলি তোমার কাজ দেখেছে, নব দেখেছে, আহ মিতালি অভিক দেখেছে কিনা জানি না, আমি দেখিনি সামনাসামনি। আমার হ্যাঁ, সব হ্যাঁ, সময় তোমার কাজ দেখে মনে হচ্ছে যে এইটা তোমার কাজের যে ধরন, তাতে স্লাইডটা ঠিক না, মানে সামনে থেকে সব কাজই তাই, কিন্তু হ্যাঁ, তবু হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, বড় পেন্টিং একদম মানে ট্র্যাডিশনাল পেন্টিং এর থেকে তো এটা আলাদা। তার মধ্যে ছায়া আছে, যে ছায়াটা অ্যাকচুয়ালি গ্যালারিতে ছায়া, সেটা তো আমার কাছে সবই ফ্ল্যাট। তো কিন্তু তবু আমি ইমাজিন করে যতটা বুঝতে পারছি, আমার মানে তোমার যে এই যে মাল্টি লেয়ার প্রজেকশন করছো, তাতে গ্যালারির স্পেসটাও চলে আসছে, তোমার কাজের মধ্যে টেক্সট দিচ্ছ, এখানে তোমার কোনো ইচ্ছা, তবু সব যা কাজ দেখলাম সবই তোমার গ্যালারির, গ্যালারিতে করা, কিন্তু এই যে কাজের একটা সম্ভাবনা রয়েছে যে এগুলোকে অন্যভাবে বা তুমি ওরকম ভাবে ভাবো কিনা সেটাই জানার। যে ধরো জেনি হলজার যেরকম প্রজেক্ট করছে বিল্ডিং এর ওপর, সেখানে প্রজেকশন টেক্সটাই সব, আর কোনো বিশেষ বাদ বাকি যে ফর্মাল জায়গাগুলো, এগুলো আর্কিটেকচারালি আরবান স্পেস নিয়ে বলছো, তো আরবান স্পেস এর দিক থেকেই প্লে করছে। তোমার এই ধরনের কাজগুলো একই ভাবে না, কিন্তু এই ধরনের কাজগুলোকে অন্যভাবে ডিসপ্লে করা, প্রেজেন্ট করার কোনো প্ল্যান আছে কিনা, কোনোদিন ভেবেছো কিনা আর কি, আমি আরো বিল্ডিং এর উপরে করেছি। গ্যালারির বাইরে, আরো পাবলিক স্পেসে, বা আরো হয়তো ইন্টিমেট স্পেসে, মানুষ তো ধরো কম্পিউটার স্ক্রিনে বা কোনো ভাবে আর কি, এর গ্যালারিতে গিয়ে দেখার বাইরে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গ্রিসে এরকম মানে বিল্ডিং এর উপরে, বড় বিল্ডিং এর উপরে কাজ করেছি। এখানে একটু দেখাতে পারলাম না।
তো আমি ওই প্রজেক্ট করি বিল্ডিং এর উপরও। কিন্তু কি হয়, প্রবলেমটা যখন আমাদের দাঁড়ায়, আমরা ধরুন আমি মানে সেই সুযোগটা মানে সব সময় তো সব জায়গা থেকে আমরা সেই স্পন্সরশিপটাও পাই না। তো মানে হয়ে ওঠে না, সবাই সবাই একটা মানে বিদেশে যখনই আমরা কাজ করতে যাই, ঠিক আছে আমি আননোন, ওখানে অন্য আর্টিস্টও যা, আমিও তাই, এইভাবেই হয়। আমাকে যখন বাইরে যাচ্ছি আমার তখন ওটা কিন্তু বরং ইন্ডিয়ার থেকে একটু বেটার হচ্ছে, আমার সুবিধা হয় হ্যাঁ কাজ করতে, কারণ আমি আননোন, ওখানে আর 10টা আননোনের সঙ্গে আমি কাজ করছি, অত ম্যাটার করছে না। কিন্তু ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমি যখন ওইগুলো নিয়ে করতে যাচ্ছি, এবং ধরুন খুব বড় একটা গ্যালারি, সে আমাকে স্পন্সর কেন করবে? দিস ইজ দ্য পয়েন্ট। এবার আমাকে সেই জায়গাটা স্পন্সরশিপ না পেলেও আমি কাজ করি না। এটা আমি আমি যতগুলো করেছি, আমি আজ পর্যন্ত নিজের টাকায় কোনোদিনও শো ফো করি, সবই স্পন্সর। এবার ঘটনা কি হচ্ছে, খুব বড় জায়গায় করতে গেলে আমাদের যদি সেই কানেকশনটা থাকতো বা হতো, তাহলে কিন্তু আমার এটা ভীষণ, আপনি যেটা বললেন এটা আমি চাই করতে। কিন্তু চাই, শুধু চাইলে তো হবে না, আমার সেই এভিনিউসটা চাই যে যেটা দিয়ে আমাকে হয়তো আমি সেখানে পৌঁছাতে পারবো। সেইটা যতক্ষণ অবধি না হচ্ছে, ততক্ষণ অবধি এগুলো সব আমাদের কাছে ওই কিন্তু মানে ধরো করতে চাওয়ার মধ্যেই। স্পন্সরশিপ, ধরো স্পন্সরশিপ তুমি পেলে, মানে পাওয়ার আগে Definitely। যে একটু কোনো চিন্তায় তোমার এটা খেলা করে কিনা যে এটাকে আমি আর কিভাবে রাখতে পারি, হয়তো ওই কাজটাই না, মানে পেরেছে। গ্যালারির ইন্টেরিয়ারের বাইরে আমি আর কি করতে পারি, এরকম তোমার চিন্তা আহ, যদি থাকে সেটা যদি একটু ছুঁয়ে যাও। হ্যাঁ, আমি তো এটা ভীষণই ভাবে চিন্তা করি, এবং আমার যে কাজের যে যে ধরনের আমি কাজ করি, বিগ স্কেলে আমি কাজ করে খুব কমফোর্টেবল ফিল করি। এবং আমি যখন বাইরে যে স্পেস, আউটার স্পেসে যেটা বললেন, সেটা যদি কাজ করার আমি সুযোগ পাই সেই অর্থে, মানে বড় স্কেলে, একটা দুটো করেছি আমি সেটা না, কিছু করেছি, কিন্তু সেগুলো খুব বড় স্কেলে নয় এবং খুবই অল্প অল্প। বড় মানে সেগুলো বড়, কিন্তু ওই লেভেলে নয়, মানে মানে আউটসাইডে সেরকম ভাবে করে না, একটা দুটো করেছি। কিন্তু সেরকম যদি সুযোগ পাই নিশ্চয়ই করব, এবং করতে আমার কাজের সঙ্গে ওটা যায় এবং আমার টেম্পারামেন্টেও যায়। শুধু যে জায়গাটা আটকে আছে সেই জায়গাটা হলো আমার সেই ধরনের মানে যোগাযোগ বলুন বা সেইটা হয়নি। আর একটা অনেস্টলি স্পিকিং সুনন্দা, একটা কথা বলি, এতগুলো বছর যখন আমরা কাজ করছি, স্টুডিওতে কাজ করছি, দেশে করছি, বাইরে করছি, সব করছি, করার পরে যখন আমরা এই জিনিসগুলো ফেস করি, সব সময় প্রবলেমগুলো, তখন একটা সময় মনে হয় ফর হোয়াট রিজন এত স্ট্রাগল করে আমরা যখন কাজটাকে করব, সব দেখাবো, এ করব, এন্ড অফ দ্য, আমাকে, আমার পার্সোনালি বলছি, আমার কিছু অনেকগুলো ছবি আমার রাখার জন্য আমাকে ড্যামেজ করতে হয়েছে। তার ফটোগ্রাফস তোলা আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, বিগ স্কেলের কাজ, ভালো কাজ, আমাকে ডিস্ট্রয় করতে হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি ফর হোয়াট রিজন আর্টিস্ট আর ওয়ার্কিং। আমরা আমরা ধরুন কাজ করছি সোসাইটির ওপরে, নানা চিন্তা করছি, নানা কিছু করছি। আমি যদি একটা প্রজেক্ট নিয়ে কাউকে দিই, সে গভর্নমেন্টকে দিলাম বা কাউকে দিলাম, সেখানে একজন দাদা বা দিদিকে লাগবে বা কাউকে লাগবে। কিন্তু আমরা যদি অনেস্টলি কাজ করতে যাই, কোনো কি গ্যালারি আছে বা যারা আছে তারা কি দেখে যে আচ্ছা ঠিক আছে, কলকাতা শহরে কটা আর্টিস্ট আছে, সেই আর্টিস্টরা কি কাজ করে, তাদের স্টুডিও কই কিউরেটররা ভিজিট করে? করে না। তারা কি করে, কোনো একটা সিনিয়র বড় আর্টিস্টের কাছে যায়, গিয়ে বলে যে কে আছে। এবার সে কি করে, তার পরিচিত, পরিচিত ইন দ্য সেন্স তার খুব ক্লোজ যারা, সে কাজ জানুক আর নাই জানুক, তার নামটা রেফার করে, করলো, তার কাছে গেল। এবার সে, অনেস্টলি আমি আপনাকে একটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কথাটা, সিনিয়র আর্টিস্টরা এই এইটাই কাজটা বেশি করে করেছে, ড্যামেজ করেছে, যে যাদের মধ্যে ক্যাপাসিটি আছে তাদের দেয়নি। এবার কি হলো, তারা তো এমনি হতে পারবে না, আর যাদের নামটা দিল তাদের তো ক্রেডিবিলিটিটাই নেই, তাদের তো সেই ট্যালেন্টটাই নেই, করতেই পারবে না। তার মানে কি, এন্ড অফ দ্য ডে জিনিসটা ফ্ল্যাট হয়ে থাকলো, মানে যাকে দিল সে করতে পারলো না, মানে জিরো রেজাল্ট। আর যাকে, যে করতে, আমি বলে বলছি না, আমাকে বলে বলছি না, বা বিশ্বজিৎকে বা ও নবকে দিয়ে বলছি না, যে যাকেই হোক, তার যে পারবে তাকে দেবে না, তার মানে সেটাও জিরো। তা ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে, হ্যাঁ তারা একটা জায়গায় আসে, আমি কাউকে নাম করে বলছি না বা কেউ না, আমি বলছি সিনিয়র। হ্যাঁ, সেটা হয়তো আমরাও খুব সিনিয়র হলে আমরাও এটা করবো কিনা জানি না, আই ডোন্ট নো, হয়তো আমরা এখন ইয়াং আছি, আমরা ভাবছি অনেক কিছু করব, এটা হয়তো একটা সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু হয়। জানি না তারা কেন করে, কেন করে আমি আচ্ছা, বুঝি না।
এবার তাহলে বিশ্বজিৎ, তুমি তোমার প্রশ্নটা, আমার আরেকটা প্রশ্ন আছে কিন্তু সেটা ওভারল্যাপ করে যেতে পারে আমার মনে হচ্ছে কন্টেন্টের দিক থেকে। তুমি করো আগে, তারপরে দেখবো আমার করার দরকার আছে। তাহলে বলি আমার কথা। তুমি অনেকগুলো কথা বললে, তার মধ্যে একটা তো বললে আমাদের ছবি আঁকা চর্চা, ছবি রাখা, এই জিনিসের করার প্রবলেম নিয়ে তুমি সংক্ষেপে বললে। প্রবলেম আরো অনেক কিছু আছে। মোদ্দা কথাটা হচ্ছে, দেখো, এই রাজ্য তথা আমাদের দেশে, আহ, এই আমাদের এই ফিল্ডে প্রচুর সমস্যা, এবং আমাদের এই চর্চার জন্য যে পরিবেশটা দরকার তা সেটা নেই। সমস্ত মানে অনুকূল পরিবেশ কিছু নেই, সবটাই প্রতিকূল। আমাদের সবাইকে এই প্রতিকূলতার মধ্যেই লড়াই করতে হবে। এটাই এই আমাদের এই পেশার, এই কাজে, এই জায়গার বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় হচ্ছে, তুমি সিনিয়রদের বিষয় নিয়ে যেটা বললে, তুমি সামান্য কিছু বললে। এটা নিয়ে অনেক কথা আছে, অনেক কথাই আমরা জানি, অনেক কথাই আমরা প্রত্যেকে বলতে পারি, আমরা বলিও। সেটা আমরা বলি কোথায়? ঘনিষ্ঠ মহলে। আমরা তার বাইরে পাবলিকালি এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলি না। আমরা মনে করি যে একই পেশায় থেকে পাবলিককে জানানো এই সমস্যাগুলোর কথা অনুচিত, পেশাগত জায়গা থেকে আমরা সেটা বলি না। কিন্তু এখন সময় এসছে, এমন পরিস্থিতি এখানে, এই কথাগুলো চর্চা হওয়ার দরকার, বলার দরকার, পাবলিকের জানার দরকার। কারণ বিষয়টা এতটাই সব কাণ্ড কারখানা হচ্ছে, আমরা জানি, কম বেশি সবাই জানি। তো এই আজকে মানে এই যে সিনিয়রদের এই ব্যাপারগুলো নিয়ে তো কথা বলছি, অনেক কিছু আছে, অনেক সমস্যা তাদের আছে। সমস্যাটা আমি ভালো কথায় বলছি। এটা এই তো তারা এটা কেউ ভেবে দেখে না, একজন মানুষ যখন জন্মায় তখনই একটা এক্সপায়ার ডেট নিয়ে এসে জন্মায়। সে একদিন এক্সপায়ার করবেই, সে চিরস্থায়ী নয়। কিন্তু সে যখন এক্সপায়ার করবে, তার মূল্যায়নটা তারপরে যারা তরুণ, বয়স কম তার তুলনায়, তারা কিন্তু তার মূল্যায়ন করবে এবং করে। তখন তারা ছেড়ে কথা বলবে না। সারা পৃথিবীতে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। এইটা যারা কোনো তুলনামূলক ভাবে নবীন, তাদেরই এই সুযোগটা থাকে মূল্যায়নটা করা। সেই কথাই মনে করিয়ে দিয়ে বলি, সিনিয়রদের একটু এটা বোঝা উচিত, ভাবা উচিত ভবিষ্যতের জন্য সে কি করে গেল, কি পরিবেশ তৈরি করে গেল, কি অবদান সে রাখলো। শুধুমাত্র সে কাজ করলো, নাম হলো, প্রচুর টাকা করলো, এটাই সব নয়। এইখানে এই তার পেশাগত চর্চার জায়গার কি পরিবেশ সে তৈরি করে গেল, এটা ভাবার দরকার, তাদের চিন্তা করে দেখার দরকার। এটুকুই খালি বললাম আপাতত। মানে এইগুলো নিয়ে বলতে গেলে বহু সময় লাগবে, সারাদিন কেটে যেতে পারে। আমরা সকলেই জানি, কম বেশি আমরা সকলেই জানি। এই আর কি। আপাতত এখানেই থামলাম, আর কিছু বলছি না এই প্রসঙ্গে। এটাই তো একটা ধরো ফর এক্সাম্পল আমি একটা সিনিয়রের কাছ থেকে কিছু না, আমার আমার তোমার পাওয়ার আর কি আছে? আমরা একটা কলেজ থেকে পড়াশোনা করেছি, ছবি নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, ছবিটা ভালোবাসি, সেই জন্য বাড়ির নিষেধ সত্ত্বেও ছবি আঁকার ডিপার্টমেন্টে এসেছি এবং অনেক সমস্যা করেই ছবিটা আঁকি। হ্যাঁ, ভালোবাসা ছবিতে না থাকলে কেউ আমরা আর্টিস্ট হতাম না, কারণ আমাদের রাইট ফ্রম বাড়ি মানে 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 ঘরের মানে অ্যাটমসফিয়ার থেকে বাইরে অবধি সব জায়গায় নানা রকমের সমস্যা। এবার বাইরের যদি সেই জায়গাটায় আমরা যদি না পাই, ডেফিনেটলি আমরাও ইগনোর করব। আমি তো করি। এবং আমি বলছি বোল্ডলি যদি আর্টিস্টরা কাজ করে, বোল্ডলি আর্টিস্টরা যদি কাজ করে, তারা যদি মানে একসঙ্গে যদি কিছু আর্টিস্টরা এক জায়গায় হতো। আমি একটা সময় ভেবেছিলাম কলকাতাতে 7-8 জন আর্টিস্ট মিলে আমরা একটা স্পেস নেব, নিয়ে কাজ করব, যারা একই সেম লাইনে কাজ করতে চাই।
কিন্তু ফাইনালি দেখা গেল কাউরির মানে টাকা পয়সার প্রবলেম, কাউরির মানসিকতায় প্রবলেম, তারপরে কাউরির একটু ভয় আছে যে আমি এটা ইনভেস্ট করব, তারপরে যদি না হয় বা কিছু, ফাইনালি দেখা গেল ঠিক আছে, তা আমি আমার মতো নিজের একটা স্টুডিও বানিয়ে আমি আমার মতো কাজ করছি। তারপরে দেখলাম ভাই কলকাতাতে বসে থাকলে আমার কিছু হবে না। তার ঠিক আছে, আমি তখনই চেষ্টা করলাম যে ফুলব্রাইট ফেলোশিপ অ্যাপ্লাই করি। ঠিক আছে, অনেক বড় ফেলোশিপ পাবো হয়তো না, লেটস সি, ট্রাই। মাস্টার ডিগ্রি করার পরে ট্রাই করলাম। যাই হোক, যেভাবেই হোক, আমি মানে কাজ হয়তো ভালো করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে পাবো। পেয়ে গেলাম বলে বাইরে গেলাম, একটা আইডিয়া হলো, একটা জিনিস দেখা হয়, মিউজিয়াম গুলো দেখা হয়, যেসব আর্টিস্টের আজকে আমরা বইতে পড়েছি সেগুলোর অরিজিনাল কাজ দেখা, এগুলো করে একটা জায়গা আস্তে আস্তে আমি টুকটুক করে পড়েছি। কিন্তু আমি চেয়েছিলাম আমরা একটা গ্রুপ মতো, আহ, ছেলেরা, আমরা অবশ্য এমনি আর্টের গ্রুপ করি সেরকম বলছি না, যারা এক মাইন্ডে কাজ করতে চায়, তারা যদি একটা সঙ্গে উঠে আসতো তাহলে কিন্তু এই প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ হতো। কারণ এটা কিন্তু একটা, আমাদের এখানে মুভমেন্ট তো হয়নি, আর্ট মুভমেন্ট হয়নি। যেরকম তুমি আজকের অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট বলো, যাই বলো, হাজার হাজার ইউরোপে মুভমেন্ট হয়েছে, তুমি ইন্ডিয়াতে মুভমেন্টটা দেখাও তো। যে যার নিজের মতো গুরু শিষ্য কয়েকজনকে করে একটা জায়গায় ঘটনা পাকিয়ে দিয়েছে। আর তুমি সেখানে ইনস্টিটিউশনে যদি প্রফেসর হও বা মানে যদি একটা লেভেলে যাও, তোমার ছাত্র তোমাকে বলবে বিখ্যাত আর্টিস্ট, আর তুমিও তাদের প্রেস করবে, লাইক দ্যাট, এইরকম চলছে। এইরকম ভাবে চলে না। তুমি প্রফেশনালি যখন বাইরে কাজ করছো, আমি যেমন প্রথম থেকে ভেবেছিলাম চাকরি করব না, কিচ্ছু করব না, প্রফেশনাল আর্টিস্ট মানে ফ্রিল্যান্স আর্টিস্ট হবো। প্রবলেম হয়েছে, কিন্তু যেটুকুই করি না কেন করেছি। বিরাট কিছু করিনি, টুকটাক যেটুকু করেছি তাই করেছি, কিন্তু ওটার জন্য তো ট্রাভেল তো হয়। তাহলে হ্যাঁ একটা তুমি এইখানে, তাহলে, হ্যাঁ সরি, হ্যাঁ বলো, শেষ করে নাও, হ্যাঁ তারপরে আমি হ্যাঁ বলছি, বলছি। এই এই হলো ব্যাপারটা। আমরা তো এই জায়গাগুলো এবার তারপরে দেখছি আর্ট ইনস্টিটিউট, আবার যারা ওখানে টিচার আছে বা যা কিছু আছে, ধরুন আমরা একটা, এটা বলা ওইভাবে উচিত না, যাই হোক, আমরা কোনো একটা জায়গায় হয়তো আর্ট ক্যাম্পে যাচ্ছি বা কিছু যাচ্ছি, ঠিক আছে, মানে এটা তো ঠিক আছে, একটা ওরা একটা তো আমাদের ডাকছে, এ করছে ও করছে। আহ, এবার আর্ট ইনস্টিটিউশনেও যারা আছে, হুম, তারাও একটা জব করছে, এ করছে ও করছে, তারাও ওইখানে যাচ্ছে। এবং একটা যাই হোক অনারিয়ামের ব্যাপার সব থাকে, এটা ওটা থাকে। প্রফেশনাল ওয়েতে আমাদের কথা হলো, একটা ইনস্টিটিউশনে প্রফেসররা যারা টিচিং এ আছে আছে, এবার যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের অনেকগুলো প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা হলো শুধু যে ফিনান্সিয়াল প্রবলেম সেটা না, তার পরিচিতির একটা প্রবলেম হয়। ইনস্টিটিউশনের সঙ্গে থাকলে বা কিছুর সঙ্গে থাকলে যত ইজি হয়, কিন্তু যারা ফ্রিল্যান্স করে তাদের অনেকটা প্রবলেম হয়। তাহলে এই একসঙ্গে এই আর্টিস্টরা যদি কোনো সময় একটা গ্রুপ তৈরি করতে পারতো বা কিছু যদি তৈরি করতে পারতো, তাহলে একটা মুভমেন্টও হয়তো হতো এবং তারা হয়তো কিছু দূর এগোতে পারতো। সেটা আমাদের এখানে হ্যাঁ, হয়নি, আমি কলকাতায় এখানে হয়নি, একটা কথা বলি রথিন, ভারতবর্ষেও কম হয়েছে। আমি এখানে কথা বলি, এইখানে তোমার এই মানে তুমি তোমার যে আশা বা স্বপ্ন, এটার মানে জল ঢালতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু যেটা আমি সব সময় বলি যে আহ, একটা হচ্ছে আর্টিস্ট কালেকটিভ, সেটা হচ্ছে মানে কালেকটিভটা আলাদা, তুমি যা বলছো সেরকম না। কালেকটিভের তরফ থেকে কাজ করা হয়, সেখানে ইন্ডিভিজুয়াল আর্টিস্টের যে আহ, বিভিন্ন ডিরেকশনে কাজ করবে অথচ এক জায়গায়, সেটা নয়। সেটা কালেকটিভ চলতে পারে, এখনো এখানেও কালেকটিভ আছে, কলকাতাতেও আছে। কিন্তু তুমি যেটা বলছো সেটা জাস্ট আমি বলবো একটা ইউটোপিয়া। সেটা আজ আর সম্ভব নয় যে কয়েকজন আর্টিস্ট এক জায়গায় জড়ো হলো, হয়ে তাদের সবারই ইন্ডিভিজুয়াল কাজের ধারা, পুরোপুরি ইন্ডিভিজুয়াল কাজের ধারা, কিন্তু তার একটা জায়গায় জড়ো হয়ে একটা কন্ট্রিবিউট করলো ফাইন্যান্সিয়ালি এবং অন্য জায়গা থেকে, যে যেখানে তারা একটা সংঘবদ্ধ। এটা না আর হয় না। এটা আমাদের যে ধরনের ইন্ডিভিজুয়ালিজম পৃথিবীতে, পার্টিকুলারলি ভারতের মতো দেশে, যে ধরো স্বাধীনতার পর থেকে এবং পার্টিকুলারলি 90-এর দশক থেকে যে ধরনের ইন্ডিভিজুয়ালিজম মানে চ্যাম্পিয়ন হয়েছে, তাতে ওইটার ইম্পসিবল, ওটা একটা হ্যাঁ, ইউটোপিয়া। ইম্পসিবল। সেটা যে 10 জন আর্টিস্ট বা 5 জন আর্টিস্ট একটা জায়গায় হলো একটা প্ল্যাটফর্মে, কিসের বেসিসে? আজকে আর্ট ওয়ার্ল্ড এত ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, মার্কেট এত ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে,
এবং আর্টিস্টদের ইন্ডিভিজুয়ালিজম এত ফ্র্যাগমেন্টেড যে পাঁচটা আর্টিস্ট এক জায়গায় হয়ে একটা কিসের বেসিসে তারা প্ল্যাটফর্মটা কিসের বেসিসে হবে, এই এটাই হচ্ছে একটা অসম্ভব জায়গা। কয়েকদিন বাদে দেখা যাবে প্রত্যেকেরই পার্সোনাল জায়গাগুলো, পার্সোনাল কাজের ব্যাপারে অ্যাম্বিশন বলো, ফাইন্যান্সিয়াল একটা অসম ব্যাপার তৈরি হতে বাধ্য। আর আর্ট মুভমেন্টের কথা বলছো, এটা তো আমি সব সময়ই বলি, আজকে সারা পৃথিবীতেই লোকাল বেসিসে কোনো কোনো জায়গায় হতে পারে, কিন্তু সারা পৃথিবীতেই আর্ট মুভমেন্টের দিন চলে গেছে। কারণ এক দুরকম মুভমেন্ট হয়েছে, স্টাইল ভিত্তিক আর আইডিয়া ভিত্তিক। এই সবগুলোই তোমার 60-এর দশক পর্যন্ত, মিনিমালিজম হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট ইন্টারন্যাশনাল ছাপ রেখে গেছে এরকম মুভমেন্ট। তারপরে নিও এক্সপ্রেশনিজম টেক্সপ্রেশনিজম আছে, ওগুলোর সেরম ভাবে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নেই, ওই মিনিমালিজম। আজকে না, আর্ট মুভমেন্টের দিন চলে গেছে, অন্তত কনভেনশনাল মিডিয়ামে আর হওয়া মুশকিল। কারণ আগে যেটা আভাঙ্গার্দ যেটা হতো, আহ, বলছি না যে সবাই একমত হতো, তো একটা প্ল্যাটফর্ম তৈরি হতো একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, সেটা স্টাইলিস্টিক হতে পারে, আইডিয়া ভিত্তিক একটা। অনেক ভাঙন ছিল সুরিয়ালিস্টদের মধ্যে 100 বছর আগে, অনেক ভাঙন ছিল। আবার জোড়া লাগিয়েছি অন্দ্রে ব্রেতোর সঙ্গে দালির প্রচন্ড বিরোধ ছিল ইত্যাদি। তবু একটা জায়গায় একটা একটা কোনো একটা সমষ্টিগত জায়গায় তারা দাঁড়িয়েছিল। আজকে আর ওই সমষ্টিটা সম্ভবই না। এইটা হ্যাঁ, হচ্ছে আমার মনে হয়, তুমি যেটা স্বপ্নটা একদম দেখছো ঠিক। ওটা এটা সম্ভব না। এটা এটা এ- এখন নয়, এ স্বপ্ন দেখেছিলাম আগে, মানে হ্যাঁ, অনেক মানে তুমি আজকের সত্য কথা বলছি না। 80, মানে আমরা আমি তো যখন কি একদম ইয়াং। হয় আমাদের দেশে, ওইটা করতে গেলে যেটা হয়, আলটিমেটলি তুমি একটা আর্টিস্ট গ্রুপ থাকবে, তারা মাসে একদিন বসে একজনের বাড়িতে মদ খাবে, আর তারপরে বছরে একটা এক্সিবিশন করবে কস্ট শেয়ারিং, তা বাদ বাকিটা ওই ওই জড়ো হয়ে পরনিন্দা পরচর্চা হবে, এই হয়। তারা মানে তুমি একটা গ্রুপ দেখাও, আমি কালেকটিভ বলছি না, এমনি আর্টিস্ট গ্রুপ যেখানে সবাই ইন্ডিভিজুয়াল, তাদের ইন্ডিভিজুয়াল কাজের পরিধি আছে, কিন্তু তারা এক জায়গায় হয়েছে। এইখানে আমার প্রশ্ন, এক জায়গায় হচ্ছে কিসের জন্য? কস্ট শেয়ারিং হলো, বছরে একটা এক্সিবিশন। বাদ বাকি সময়টা তারা কি করে? বাদ বাকি বছরটা যে আর্ট নিয়ে আলোচনা, সেমিনার বা কোনো ওয়ার্কশপ, হ্যাঁ কেউ কেউ কিছু কিছু করে, কিন্তু কনসিস্টেন্টলি আমরা গ্রুপগুলো কি তাই দেখতে পাই? কি করে তারা সারা বছর? গ্রুপগুলোর অ্যাক্টিভিটি কি আমি জানতে চাইছি। যদি দর্শকরা, এখানে তো আমরাই কথা বলছি না, দর্শকরা দেখবেন, জানান, আমার খুব কৌতূহল আছে। আমি যতগুলো গ্রুপকে জানি, অন্তত কলকাতাই হচ্ছে গ্রুপের জায়গা। বম্বে দিল্লিতে সেরকম ভাবে আমি গ্রুপ, আমার মনে হয় না খুব ইন্টারেস্টিং। কলকাতার আর্টিস্টরা, এটা হয়েছে অনেকটা এই ফাইন্যান্সিয়াল, যে কলকাতার যে আর্ট জগতের যে এই যে জমে যাওয়া পানা পুকুরের মতো একটা ব্যাপার, সেটার জন্য হয়েছে। কিন্তু আমি জানতে চাইছি, এরা এই গ্রুপগুলো বাদ বাকি সময়টা করেটা কি? কেউ কেউ কিছু কিছু হয়তো করে, কিন্তু কোনো আর্ট সংক্রান্ত ব্যাপারে কোনো আলোচনা, এই ধরনের জুমে একটা কিছু সেমিনার, এটা করে কি? আমি তো দেখি না। আচ্ছা, হয় ওই একটা এক্সিবিশন, বছরে একটা এক্সিবিশন। যাই হোক, এই হ্যাঁ, এই ব্যাপার থেকে, exactly. এই ব্যাপার থেকে সরে তোমাকে আমি একটা প্রশ্ন করি অ্যাবস্ট্রাকশন নিয়ে। আজকে তুমি যে ধরনের, আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তোমার কাজে, যে তুমি এই যে কনভেনশনাল মিডিয়ামে পেন্টিংই ধরো, টু ডিমেনশনাল মিডিয়ামে যে অ্যাবস্ট্রাকশন, আমি সবসময় বলি যে ইন্ডিয়াতে অ্যাবস্ট্রাকশনের, মডার্ন ইন্ডিয়ান আর্টে অ্যাবস্ট্রাকশনের কোনো জোরালো মুভমেন্ট নেই। ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে, মুভমেন্ট নেই। তার কারণ হচ্ছে ইন্ডিয়ায় তোমার স্বাধীনতার পরে গল্প বলার ছিল, ফিগারেটিভ। ইন্ডিয়ার সবসময় একটা অ্যাবস্ট্রাকশনের টেন্ডেন্সি ছিল, কিন্তু বেসিক্যালি ফিগারেটিভ ন্যারেটিভ কাজই প্রাধান্য পেয়েছে, পেন্টিং স্কাল্পচার দুটোতেই। কিন্তু ইন্ডিয়াতে মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়ার যে প্রাচীন কাল থেকে অনেক অ্যাবস্ট্রাকশন, শিবলিঙ্গই একটা বিশাল অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, সেরকম তন্ত্রে প্রচুর অ্যাবস্ট্রাকশন আছে। কিন্তু অ্যাবস্ট্রাকশন অ্যাজ অ্যান আভাঙ্গার্ড প্র্যাকটিস, ক্রিটিক্যাল আভাঙ্গার্ড প্র্যাকটিস, এটা ইন্ডিয়ায় সেরকম ভাবে জায়গা পায়নি। এবং জায়গা পায়নি তার কারণ হচ্ছে তার অন্যান্য যে ইয়েগুলো, প্রায়োরিটি গুলো ছিল, যেটা ওয়েস্টে যে 100 বছর আগে যে অ্যাবস্ট্রাক্ট, ওরা ওদের অ্যাবস্ট্রাকশনে যাওয়াটা অনেক লিনিয়ার,
তোমার রেনেসান্স থেকে 1.5 ভাঙতে ভাঙতে অ্যাবস্ট্রাকশনে গেছে, খুব লিনিয়ার গল্প। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা অনেক জটিল এবং সেই জায়গা থেকে অ্যাবস্ট্রাকশন প্রাধান্য পায়। কিন্তু অ্যাবস্ট্রাকশন তো প্রচুর আর্টিস্ট করে, সে তো আগের জেনারেশনেও দেখেছি, আগে ধরে তোমার জেনারেশন, পরের জেনারেশনও করছে। এখানে আমার প্রশ্নটা তোমায় হচ্ছে যে আমার ইন্টারেস্টিং লেগেছে তোমার কাছে তুমি অ্যাবস্ট্রাকশনকে যেভাবে এই যে পেইন্টিং এর অ্যাবস্ট্রাকশন থেকে তুমি এটাকে একটা নিউ মিডিয়ার দিকে নিয়ে যাচ্ছ। যে আমি সব সময় তোমার কাজে একটা ওই কনভেনশনাল মিডিয়ামের যে অ্যাবস্ট্রাকশন সেটার একটা ছায়া পাচ্ছি, কিন্তু তোমার মেটেরিয়াল প্রসেস এবং কনসেপচুয়াল জায়গাটা অনেকটা মানে মিডিয়া ওরিয়েন্ট, টেক্সট ইউজ করছো, ফটোগ্রাফ, প্রজেকশন ইউজ করছো। তোমার যে যে ভেঙে দেওয়া প্রজেকশন দিয়ে যে, এবং তোমার খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে তুমি যে যেখানে যাচ্ছ সেখানকার একটা ব্যাপার নিয়ে ইমিডিয়েটলি একটা ডিসিশন নিচ্ছে। ওই যে দেয়ালগুলোকে সরাতে পারো না, ওতে যে টেক্সট ভেঙে দিয়েছে, এতে একটা নতুন জিনিস তৈরি হলো। এই যে অ্যাবস্ট্রাকশনের যে তোমার যে ইয়ে যে ধারাটা, কাজের ধারা, এখানে কি তোমার মনে হয় যে আহ, এটা আহ, মানে এই জিনিসটা একটা মানে ভায়েবল ভায়েবল একটা ফিজিবল একটা ধারা, যেখানে অন্য মানে এটা কোথাও যেতে পারে আর কি? যে আহ, ওই ইয়ের দিক থেকে পেন্টিং এর অ্যাবস্ট্রাকশনে দিয়ে তুমি তো বললেই যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্টরা তোমার, তুমি তাদের কথা ভাবো সেমি কনসাসলি হলেও, সেখানে তোমার এই অ্যাবস্ট্রাকশনের যে ধরনটা, সেটা কিভাবে কনভেনশনাল অ্যাবস্ট্রাকশন যে পেন্টিং এর তার সঙ্গে রিলেটেড এবং তার থেকে বেরিয়ে আসছে, এই জায়গাটা যদি একটু ছুঁয়ে যাও আর। হ্যাঁ, আমার মনে হয় আমি যে জিনিসটা পেন্টিং আমার যে মানে অ্যাবস্ট্রাকশনে যে একটা তো চিন্তা ভাবনা, একটা জায়গা থেকে তো আমি পড়াশোনা করে একটা জায়গা থেকে তো এসছি, একটা ওইগুলো তো আমার মাথা থেকে থাকছে। এবার কি হ্যাঁ, হচ্ছে, আমার যখন প্র্যাকটিসটা হচ্ছে, আমি কিন্তু সেই 50-এর মানে 60s এর কাজগুলো হয়তো আমি দেখছি বা 70s এর কাজ দেখছি, কিন্তু ওই সময়ে কিন্তু আমি নেই। আমি কিন্তু 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি যখন যে কাজগুলো মানে আমি এই পিরিয়ডে 2020-তে বা 24-এ বা 10-এ যে কাজগুলো করছি, আমি আমার যে জায়গাটা আশেপাশটাকে কিন্তু আমি নিয়ে নিই। মানে আমি কোনো সময় ভাবি না সেই পুরোনো জায়গাটাকে থেকে আমি ওখানে স্টিক করে যাব। আমি সবসময় ভাবি পুরোনো জায়গার আমার নলেজটাকে আমি ইউজ করব, এখানে ট্রান্সফর্ম করব। ট্রান্সফরমেশন অফ যে জিনিসটা সেটা যেভাবেই হোক আমি করব। সেটা আমার হয়তো মাথার মধ্যে থাকে বা একটা আইডিয়া বা ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা ওভাবে মানে করি বলেই হয়তো ওটা আসে। কারণ নাইলে আমাকে তো কেউ বলে দেয়নি যে আমি ওটা পাবো ওখানে গিয়ে, ফ্লোরেন্সে ওটা পাবো বা বার্সেলোনা ওটা পাবো, আমি জানতাম না। কোনো মানে চান্সই নেই। আমি ওখানে গিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, আমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি অ্যাজ এ হিউম্যান বিং, মানে আমার একটা পার্সোনালিটি আছে। আমি যে কোনো টাফ সিচুয়েশন বা এরকম সিচুয়েশন আমি অনেক হ্যান্ডেল করেছি, সেগুলো অন্য গল্প, মানে অন্য জায়গা থেকে বলতে পারি অ্যাজ এ হিউম্যান বিং। তো যে কোনো মানুষের পার্সোনালিটি কোনো একটা জায়গাতে এফেক্ট করবে। আমি তো আমাকে ছেড়ে দিয়ে আর্টিস্ট নই। তাহলে আমার ওই হ্যান্ডেল করার ক্ষমতা যদি, আমি এমন এমন ঘটনা ইউএসএ তে ঘটেছে, আপনাকে আমি পরে বলবো, এগুলো এখানে বলার মতো নয়। তো যাই হোক, সেগুলো কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি হয়তো মানে এমন এমন আননেসেসারি একটা ঘটনা ঘটেছে, টাফ জিনিস, সেটা থেকে আবার বেরিয়ে এসে আমি কাজ করেছি। তো সেইগুলো আমি করতে পারি, এটা আমার এবার সেইটাই যখন আমি ওখানে গিয়ে গ্যালারিতে পাচ্ছি এরকম একটা স্পেস বা কিছু, অটোমেটিক্যালি এটা কিন্তু আমাকে আমার ইন্টারেস্টটা গ্রো করছে। রাদার আমি মনে করছি কিছু একটা পাই এরকম, মানে পেলেই আমার কাজটা কিন্তু আরো মানে মজা হচ্ছে, মানে আমাকে ইন্সপায়ার করছে। মানে সেই জায়গাটা, সেই এরিয়াটা, মানে আমি লোকাল জিনিসটাকে, সেই জায়গার জিনিসকে আমি ইউজ করতে খুব বেশি কমফোর্টেবল। এবং সেটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। ওয়ারেস আমি হয়তো এমন এমন জায়গা থেকে ফটোগ্রাফ তুলেছি যেটা বার্সেলোনায় শো হবে ইম্পসিবল ব্যাপার। যখন আমি এটা শট করছিও এখান থেকে, যখন আমি ক্যামেরা তুলছিও বা আমি ছবিটা আঁকছি, আমি জানি না এটা নিউ ইয়র্কে হবে এক্সিবিশন না বার্সেলোনায় হবে, কোনো আইডিয়াই নেই। কারণ আমি লেআউটটা কোনো সময় বেশি করি না। মানে আমি হয়তো কলেজ লাইফে করতে হতো আমাদের একটা সিস্টেমের লেআউট, কিন্তু লেআউটটা আমি পছন্দই করি না। কারণ আমি ওইভাবে কাজ করি না, আমার লেআউট করা থাকে না জেনারেলি। আমি যেটা চিন্তা আমার মানে মাথার মধ্যে হয়তো আছে একটা এরকম কাজ করব, কিন্তু বাকি জিনিসটা একটা যে এরকমই করব এবং ওটাই আমি করতে পারবো 90%, এরকম আমি স্ট্রাকচারে কাজই করি না। তো সুতরাং আমার কাছে লেআউট ভিত্তিক যখন আমি কাজ করি না,
তো ন্যাচারালি আমার কাছে আনওয়ান্টেড কোনো সিচুয়েশন আসলে আমি ওটা হ্যান্ডেল করতে পারি, এবং আমি ওটা পেলেই আমার কিন্তু কাজটা খুব ইন্টারেস্টিং হয়। যেটা আপনি বললেন আউটসাইডে গিয়ে তুমি করতে পারবে, হ্যাঁ, তোমার নিশ্চয়ই আমার এটা মজা, এরকম সিচুয়েশন তোমার এই পেলে সেটা নিয়ে নেবো। ফ্লেক্সিবিলিটিটা হ্যাঁ, তোমার এই ফ্লেক্সিবিলিটিটা খুব ইন্টারেস্টিং, যে তুমি এখানে তোমার অ্যাবস্ট্রাকশনের যে সাধারণত কি হয়, কনসেপচুয়াল আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট, এগুলো তো আলাদা আলাদা ভাবে দেখি সাধারণত আমরা, মানে এটা ও কনসেপচুয়াল আর্টিস্ট, এ যেন অ্যাবস্ট্রাক্ট হতে পারে না। তোমার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন আর কনসেপচুয়ালিজমের একটা একটা ওভারল্যাপ আছে, যেটা তোমার অ্যাবস্ট্রাকশন এর, তোমার তো পুরোপুরি তুমি অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট সেটাও বলা মুশকিল, না, না, কনসেপচুয়াল আর্টিস্টও বটে। হ্যাঁ, তুমি অ্যাবস্ট্রাকশনটা যে আমার একটা স্পিরিচুয়াল বা কিছু একটা গোল সেরম না, তুমি না, করছো ভীষণ রিয়েল প্রবলেম নিয়ে। কিন্তু অ্যাবস্ট্রাকশনকে এটা অনেকটা তোমার আমার মাথায় মনে আসে জন বাল্ডেসারি বা ক্রিশ্চিয়ান বোলটানস্কির কাজ, যেখানে তুমি কনসেপচুয়ালিজম আর অ্যাবস্ট্রাকশনের আহ, একটা সঙ্গম আচ্ছা, যাকে বলে। তো আহ তো মানে তোমাকে এইখানে আরেকটা, মানে আমার দিক থেকে শেষ প্রশ্ন, যে ইন্ডিয়ার কন্টেম্পোরারি আর্টে অ্যাবস্ট্রাকশন তোমার মতো করে বা আরো হোল হার্টেডলি অ্যাবস্ট্রাক্ট পেইন্টার বলে নিজেদের যারা দাবি করে, এদের জায়গাটা কোথায়, আর কি অ্যাবস্ট্রাকশনের জায়গাটা কোথায় আজকে ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট? সেটা বলা খুব কঠিন এখন। মানে ব্যাপারটা কি হয়, এগুলো মানে আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে তো, এবং সেখানে কিন্তু অনেকটা জায়গায় এরা কম্প্রোমাইজ করে নিচ্ছে। যখনই তারা একটা অ্যাবস্ট্রাকশনে, মানে ধরুন একটা তার ছবি, যে ধরুন একটা বিক্রি হলো, তার একটা লাইন অফ কাজ সে করছে, মার্কেটে যখনই বিক্রি হচ্ছে সে সেটাতে স্টিক করে যাচ্ছে। এটা আমাদের ইন্ডিয়াতে ভীষণ ভাবে আসছে, এবং বড় বড় শিল্পী, আমি নাম বলছি না, তারা ওইখানে স্টিক করে গিয়ে তাদের জীবনটাকে নষ্ট হয়। তারা হয়তো মানে ফিনান্সিয়াল ভালো, যেটাকে আমি বলি বাজারের জন্য কাজ করাটা, এক্স্যাক্টলি, বাজারের সঙ্গে আদান প্রদানটা কোনো দোষ নেই, কিন্তু বাজারই হয়ে যাওয়ার, এক্স্যাক্টলি। বাজারই হয়ে গেছে। হ্যাঁ, এবার ধরুন আমি এতগুলো লেয়ারে কাজ করেছি, আজকে আমি 25 বছরের কাজ আমি একটা একটা করে প্রত্যেক বছরে রাফলি দেখালাম আপনাদের। কেন কি দেখালাম? হ্যাঁ, একটা আইডিয়া পাওয়ার জন্য, যে আমি একদিনে এই কাজটা করি। এইবার এই নব আমাকে বললো যে তোমার এই কাজ আমি দেখেছি, এই কাজ দেখেছি, কিন্তু ও এই কাজ দেখেনি, কারণ এগুলো আমার বাইরের কাজ, এগুলো কলকাতার লোক দেখেনি। কারণ কি, আমি তো এই স্পেসটা কলকাতা আমাকে দেয়নি। আমি 14টা ইন্টারন্যাশনাল শো করেছি, সেটা আমার জন্য কাঠখড় পোড়াতে হয়নি। কিন্তু এখানে একটা শো করতে গেলে, আমি গ্যালারির নাম বলছি না, এরকম গ্যালারি, মেজর গ্যালারি, তারা দুবার আমার গ্যালারি ডেট শিফট করেছে। আমি তখন রেগে গিয়ে বলেছি, নো, ইফ ইউ ডিল লাইক দিস আই ওয়ন্ট বি এবল টু ডু, ইট ইজ নট পসিবল ফর মি। দুবার যদি ডেট শিফট হয়, আই এম দ্য লাস্ট পার্সন টু হ্যান্ডেল অল দিস কাইন্ড অফ থিং। আমার কথা হ্যাঁ মানে হ্যাঁ বুঝি, মানে আমার কাছে নটা মানে নটা বুঝি, নটা পাঁচ বুঝি না, এটা আমার ক্যারেক্টার। আমি যদি কাউকে হ্যাঁ বলে থাকি, ইয়েস বলি, মানে ওটা আমি করেই ছাড়, আর না মানে আমি, আমাকে কেউ করাতে পারবে না। এবার ঘটনাটা হলো, আমি কাজের ক্ষেত্রে যখন এইটা আমি করছি, তো আমি তো চেষ্টা করব যে আমি এই জায়গাটা নিজের অনেস্টলি কাজটা করার। সেই জায়গাটা থেকে যখন আমরা সরে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমাকে পারচেস করে নিচ্ছে লোকে। মানে বলছি, এরকমও গ্যালারি আছে, মেজর গ্যালারি, যাদের সঙ্গে শো করেছে, তারা আমাকে বলেছে অ্যাবস্ট্রাকশনে এখানে একটা, মানে আমি তো, আমি খুব খুব সিম্পল ওয়েতে এগুলো বলা এখানে উচিত না, হয়তো বলছে একটা মানে এমন একটা ইমেজ দিতে যেটা খুব ইজি টু সেল, মানে ওখানে মার্চ হ্যাঁ, করতে বলছে। হ্যাঁ, এবার হ্যাঁ, ওইটা দিলে আমার কাজটা হ্যাম্পার করবে, সেটা ও বুঝতে পারছে না। ও চাইছে ওর বুঝতে মার্কেট পারছে, ইন্টারেস্ট, বুঝতে ওই ইমেজ, পারছে, কিন্তু কিছু এসে যায়। হ্যাঁ এসে যায় না, বদার করে না, এবং ওই ইমেজটা ওখানে দিলে আমার মনটা খারাপ হয়। আরে বাবা, ছবিটা আঁকি তো আমি ভালোবেসে, আমি তো ছবিটা বিক্রি করার জন্য আসিনি। তাহলে তো ভাই বিজনেস করতাম, মানে আমি অন্য কিছু করে আমি টিচিং লাইনে যেতাম, আর্ন করতাম অন্যভাবে, আমি কেন ফ্রিল্যান্স করতে এলাম? আমি তো এই চ্যালেঞ্জটা নিতে এসছি বলে তো। হ্যাঁ, বলতে পারে তুমি কি এমন করেছো, আর ঠিক আছে, যাই করি না কেন ভাই, কাউরির কাছে তো ধার করিনি, স্ট্রেট কথা। আমি আমার মতো করে ছবি আঁকার ইয়েতে আছি, এবং ছবি এঁকে আমি যা যা করার করি, ট্রাভেল করি, যা করি করি। এবার ঘটনাটা হলো, এটা যদি আমি অনেস্টলি কাজটা করতে পারি, আমি কম্প্রোমাইজ কেন করতে যাব? ফর হোয়াট রিজন? কম্প্রোমাইজ তো সেই করবে যখন তার মাটি, পায়ের তলার মাটিটা থাকবে না। এবং সেই মাটিটা যদি আমি শক্ত করতে থাকি, করতে পারি একদিন, তাহলে তো আমি ন্যাচুরালি আমি ওই জায়গাটা তাকে মানে অ্যালাউ করবো না। এবং সেক্ষেত্রে আমি হয়তো তাকে রাফলি বলবো না, তাকে হয়তো নাইসলি বললাম, ওকে ফাইন, আই ওয়ন্ট বি এবল টু ডু দিস থিং।
আমি অন্য কিছু করব। তো ফাইন, ঠিক আছে, এরকম ভাবে হয়তো শিফট করে যায়। কিন্তু যখনই এটা আমি ম্যাক্সিমাম এখানে দেখি ওই মানে মানে গ্যালারির সঙ্গে ফাইন্যান্সিয়ালি খুব বেশি উম, ইয়ে করাটাই। আমাদের ওই ছবি অনেক টাকায় বিক্রি হয়েছে, হয়েছে, আবার কিছু সময় হয়নি, হয়নি, আমার ছবি অনেক ড্যামেজ হয়েছে, এখনো আছে আমার কাছে। ইভেন আমার যখন কোনো কিছু, সমস্ত কিছু এত কিছু হওয়ার পরে আমার পুরনো ছবি, প্রথম আমার সোলো এক্সিবিশন হয় অ্যালেন্স ফ্রান্সিস হায়দ্রাবাদে, মানে ফ্রেঞ্চ ফেস্টিভ্যালে ওরা আমাকে ইনভাইট করে ইন্ডিয়াতে প্রথম। তো তখন সেই ছবিটা আমার বিক্রি হয়। পরবর্তীকালে আইকন গ্যালারি ওই ছবিটাই আমার কাছ থেকে চায় অনেক দাম। তো আমি বললাম যে না, এটা আমার তো তখনকার দিনে ওটা আহ, মানে খুবই অল্প দাম ছিল, 25,000 ছিল। পরবর্তীকালে সেটা হয়তো অনেক দাম, হ্যাঁ, আমি মেনশন করছি না। তো সেই টাকা অফার করলেও আমি ওটা দিইনি, কারণ ওটা আমার কাছে ইমোশন, ওটা আমার কাছে আছে, আমার স্টোরে রাখা আছে, রেখেছি, কারণ একটা দিন ওটা আমাকে একটা জায়গা দিয়েছে। আবার এমনও কাজ আছে পরবর্তীকালে অনেক টাকা ওরা কিনে নিয়েছে, হ্যাঁ, কিনে নিয়ে করেছে, ঠিক আছে, সেটাও করেছি। কিন্তু কিন্তু গোটাটা যদি আমাকে ইয়ে করতে চায় তাহলে তো মুশকিল। ওই যে যে কাজটা আপনি দেখলেন, ওই বড় কাজটা হিউম্যান ট্রাফিকিং, ওই কাজটা 14 lakhs বিক্রি হয়েছে। এবং ওটা আমি বলছি, ওটা কেন বলতে যাচ্ছি, দুটো গ্যালারি যখন কাজটা করছে, গ্যালারি থেকে ওটা বিক্রি হয়, হয়েছে আমার স্টুডিও থেকে বিক্রি। কেন? দুটো গ্যালারির সিস্টেমে প্রবলেম হচ্ছে। এগুলো এখানে অত এটা বলতে কি চাই না। তোমার, ওটা কি বিক্রি হয়েছে ইন্ডিয়ায় না বাইরে? সিঙ্গাপুরে সিঙ্গাপুর। তারা এসে নিয়ে গেছে, আমার স্টুডিও থেকে হ্যাঁ। নিয়ে গেছে। কিন্তু আমি আচ্ছা। হ্যাঁ, এগুলো করেছি, এগুলো যাই হোক, এগুলো তাহলে করতে আমরা হবে, এগুলোর আমাদের অ্যাবস্ট্রাকশনে এগুলো অনেক সমস্যা আছে, সরি। হ্যাঁ, হ্যাঁ, 2 ঘন্টার লিমিটের কাছাকাছি পৌঁছে হ্যাঁ, গেছি। হ্যাঁ, আর হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ছিল যে মানে আপনি আপনার কাছে অনেকগুলি মানে অনেকগুলো বিষয় নিয়ে আপনি কাজ করছেন। তো মানে এই যে বিষয়গুলো, এগুলো কি মানে আপনার আপনার নিজে মানে আপনার নিজের মানে জীবনযাপনে কি কোনো রকম আহ মানে আহ, প্রভাব ফেলেছে, নাকি এটা শুধুমাত্র মানে এই বিষয়গুলো শুধুমাত্র মানে সোশ্যাল অ্যাওয়ারনেস মাত্র, মানে যেই সব বিষয় নিয়ে আপনি কাজ করছেন? মানে এটাই আমি বলতে পারো, মানে তুমি করেই বললাম, সরি। তো হ্যাঁ, হ্যাঁ। যেটা হলো, হ্যাঁ, যেটা হলো, আমি তো যে জিনিসগুলো নিয়ে আজকে ভাবনা চিন্তা কাজে করি, ওটা আমাকে মানে আমি ওটা, মানে আজকে যদি আমি কোনো একটা কাজ আমার পেন্টিং এ করি, দ্যাট মিনস আমার ওই ফিলিংসটা নিয়েই করছি, এবং ওটাই নিয়েই আমার সমস্ত কিছুটা। মানে ওটাই তুমি যেটা বলতে যাচ্ছ, ওটা আমাকে এফেক্ট করে কিনা, অফকোর্স এফেক্ট করে। এফেক্ট করে বলেই তো আমি কাজটা করি। হ্যাঁ, মানে যেটা তাই তো মিতালি তুমি বলতে বলতে চাইলে। চাইছে আর কি, যে ব্যক্তিগত জীবনে প্রভাব হ্যাঁ, ফেলে ওটাই কি, তো। যে আরবান এক্স্যাক্টলি, স্পেস বলো। ও তো এক্স্যাক্টলি। বললো আরবান স্পেস, যে আর্টিস্টদের স্পেসের প্রবলেম, এখান থেকেও হ্যাঁ, দেখা যায় এটা তো জিনিসটা আমারও নানান। স্পেসের প্রবলেম, নইলে আমি কেন করব? স্পেস প্রবলেম হয়েছে এনভায়রনমেন্টাল বলে যে তো। এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো, সেইগুলো প্লাস্টিক বা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সেটাও ব্যক্তিগত জীবনে ছাপ ফেলে। এখন বলবেই, বহু লোক ওটা নিয়ে সচেতন নয়, ও সচেতন, এই আর কি। এ থাকতেই হবে, কারণ আজকে দেখো আমরা যে ধরনের ছবি আঁকি, আমরা ওয়ার্কাহলিক, কত কাজ করি। তো কত কাজ তুমি বিক্রি করতে পারবে না, তত তাহলে কোথায় রাখবে? ইউনিট স্পেস। তো সেই স্পেসটা আমার ঘুরে ফিরে আমার কাজের সঙ্গে আসছে, মানে আমাকে আমাকে তো এফেক্ট করছে বলেই আমি কাজটা করছি। অফকোর্স মানে আমিও তো এফেক্টেড, শুধু স্পেস নিয়ে না, সবকিছু নিয়ে। আজকে পলিউশন, ব্যাড এয়ার যদি ব্রিথ করি, অফকোর্স আমারও তো প্রবলেম হবে, ডাক্তার কাছে যেতে হবে। মানে সবাই আমরা এফেক্টেড। এফেক্টেড না হলে তো আমি ও কাজটা নিয়ে ভাববো না, কাজ করবো না, মানে তাহলে হয়ে যাবে আর্টিফিশিয়াল। মানে সেটা কি হবে বলো তো, অন্যের কাছ থেকে একটা নিয়ে একটা কিছু করলাম, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে আহ কোন, বিশ্বজিৎ, তোমার কি কুইক কোনো কোয়েশ্চেন আছে? আমাদের শেষ করতে হবে, তুমি করে নাও খুব প্রশ্নটা। তো এই জাতীয় ছবি, এই মানে তোমার যে রকমের ছবি, এই রকমের ছবি আহ, দর্শক তোমার যেমন বিদেশি প্রচুর দর্শক তুমি পেয়েছো, সেখানে অনেক এক্সিবিশন করেছো। তো সেখানকার দর্শক আর আমাদের এখানকার দর্শক, দেশের বা কলকাতার, এখানে কোনো ফারাক তোমার কিছু নজরে এসছে?
আর সে তো আছেই, কিছু না কিছু তো থাকেই, বাট যে যার মতো করেই করে, মানে ফারাক থাকতেই পারে, সেটা নিয়ে আমি হেলদি বলি। কারণ সবাই যদি আমরা একই কাজ করি, ইজ নট গুড। আমি সব কাজ পছন্দ করি। আমি এমনই একটা না, পার্সন। আমি ও যেটা আমি বলছে, বিশ্বজিৎ যেটা বলছে যে রিসেপশনে হ্যাঁ, দর্শকের হ্যাঁ, বুঝতে পেরেছি। নেওয়াটায় ফারাক আছে। আর নেওয়াটাই ওই ওই রকমই ব্যাপার। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাজটা যদি এখানে যেরকম ভাবে নেয়, মানে ও যেটা বলতে যাচ্ছে যে বাইরের লোকরা খুব অন্যভাবে নেয়, বা এখানকার লোকরা কি করে, এখানে আমি ম্যাক্সিমাম হলো ক্যানভাস পেন্টিং, ম্যাক্সিমাম। কারণ প্রথম কথা হলো, আমার যে ধরনের কাজগুলো তোমরা আজকে দেখলে, সেই কাজগুলো এখানে ইনস্টল করা সেরকম পরিমাণ স্পেসও আমি পাইনি। আর বিশ্বজিৎ নিজেও দেখেনি, আমার বা নবও দেখেনি, কেউই হয়তো দেখেনি। সবাই আমার ফ্ল্যাট পেন্টিং, ক্যানভাস পেন্টিং দেখেছে। হ্যাঁ, সেটার সঙ্গে একদম রিলেশন আছে, সবাই ধরতে পারে আমার কাজের সঙ্গে, ধরতে পারে যে এটা রতিন কাঞ্জির কাজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা তৈরি হয়েছে, আস্তে আস্তে স্লোলি হয়েছে। কিন্তু ইনস্টলেশন ধর্মী কোনো কাজ আমি কলকাতায় অন্তত পক্ষে করার মতো জায়গা পাইনি। ওই সীমাতে একটা করেছিলাম বড় স্কেলে, এই তা মানে ওদের জেমস সিনেমা হলে একটা ছিল ওই নিউ মিডিয়ার উপর। আর বাকি কোথায় স্পেস আচ্ছা, তো তুমি নেই, কি, স্পেস এখানে একটা যদি না প্রশ্ন দিলে। ছিল রথিন, এখানে হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, তোমার কাজ দেখানোর সময় প্রশ্নটা জেগেছে, পরে ভুলে গিয়েছিলাম। এই যে হ্যাঁ, জেমস সিনেমার কাজটা, এটা কি জেমস সিনেমা বলে যে এন্টালিতে ছিল হ্যাঁ, 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 সেইটা তো? এক্স্যাক্টলি, ওটা তা পড়ে গেছিল। সেইটা কি তুমি কি ইনস্টলেশনটা করেছিলে ওই জেমস সিনেমার বিল্ডিং এর মধ্যে, মধ্যে, নাকি ভেতরে ওখানে। না, আচ্ছা না, ভেতরে, সীমা ইনসাইড, থেকে করিয়েছিল কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, তোমার প্রেজেন্টেশনটা ছিল জেমস সিনেমার ওই বিল্ডিং এর মধ্যে? ইনসাইড, ইনসাইড ওই যে আচ্ছা চেয়ারের ওগুলো পুড়ে গেছিল। সেই জন্য আচ্ছা, আমি তো ওইটাকে তো ফোর্স এখন তো পাইপের। ভেঙে টেঙে দিয়েছে, মানে ও তো হ্যাঁ, এটা দোকান হয়ে 18 গেছে, সালের মানে কথা, তার এটা আগে, 18 আচ্ছা সালের তার, কথা, এটা আচ্ছা 18 সালের। আগুন লাগার পরে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওটা ইনসাইডে ছিল, কিন্তু সেটা ইনসাইডের যে স্ট্রাকচারের অবস্থা, মানে মানে হরেবল মানে সিচুয়েশন। সেখানেই অডিয়েন্স দেখতে গেছে, হ্যাঁ, হ্যাঁ, দর্শকরা সেখানে সেখানে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে রথিনকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব একটা এনলাইটনিং প্রেজেন্টেশন এবং আলোচনা হলো। আশা করি অন্যান্যরা যারা এই ধরনের কাজকর্ম করতে চাইছেন উদ্বুদ্ধ হবেন অ্যাবস্ট্রাকশনের দিকে। এরকম অ্যাবস্ট্রাকশনে কনসেপচুয়াল হলেও যে অ্যাবস্ট্রাকশনের দিকটা এরকম ভাবে স্টিক করে থাকা, লেগে থাকা, যেখানে আরেকজন চাইছে গ্যালারি একেবারে সেলেবল একটা ইমেজ দাও, সেটাকে অ্যাভয়েড করে স্টিক করে থাকা অসম্ভব চ্যালেঞ্জিং কাজ, চ্যালেঞ্জিং একটা টাস্ক। আহ, এটা হলো আজকে, খুব ভালো হলো, কাজের কথা জানলাম। আহ অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ সুনন্দা এন্ড এভরিবডি। ওকে, চলো।